বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2021 রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 খেলাধুলা বিষয়ে সরাসরি লাইভ আড্ডায় আপনাদের সকলকেই পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি ধনী স্পোর্টসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান। সম্মানিত সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমাদের ধনী স্পোর্টসের সেই ক্রীড়া লাইভ আড্ডার সাথে সংযুক্ত আছেন, এই জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে উপস্থিত হয়েছি এমন একটি জায়গা, যে জায়গাটি অত্যন্ত পপুলার, জনপ্রিয় একটি এলাকা, যে এলাকায় বসবাস করে থাকেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। আমি সেটা বলছি, বিশেষ করে এই এলাকাটি হচ্ছে আমাদের ঢাকার সেই রামপুরা বনশ্রী এলাকা, যে এলাকা থেকে আজকে আমাদের সেই লাইভ আড্ডাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এবং আমাদের আজকের লাইভ আড্ডা যে দুজন আমন্ত্রিত অতিথি ধনী স্পোর্টসের পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের ASM আখতারুজ্জামান। বিশেষ করে তিনি হচ্ছেন আমাদের সেই ক্রীড়াঙ্গনের আগে প্রদীপ, ক্রীড়াঙ্গনের সেই নক্ষত্র, যিনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের রিং বল ও টার্গেট বল ও সম্মানিত মেম্বার এশিয়ান রিং বল ফেডারেশন এবং এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও আশা সঞ্চয় সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সহসভাপতি ও বিশিষ্ট টিভি নাট্য প্রযোজক আখতারুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি ধনী স্পোর্টসের পক্ষ থেকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরেক অতিথি আমাদের মাঝে উপস্থিত, তিনি হচ্ছেন আমাদের সালাউদ্দিন সগির ভাই। ক্রীড়া অঙ্গনের যে সমস্ত ব্যক্তিবর্গরা বিশেষ করে ঘরের দরজাটা খুলে দিয়ে সকালের সোনালী সূর্যের কোমল রৌদ্র উত্তাপ যারা ছড়িয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সেই সালাউদ্দিন সগির ভাই। সালাউদ্দিন সগির ভাই, ধনী স্পোর্টসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনি কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ সুস্থতা দান করেছেন, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। জি ধন্যবাদ। প্রথমে আমার জিজ্ঞাসা আমাদের আজকের সম্মানিত অতিথি, তার আগে সম্মানিত সুপ্রিয় দর্শক, যদি আপনাদের এই অতিথিদের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো উক্তি থেকে থাকে কোনো যুক্তি, তাহলে আপনারা সেখানে কিন্তু কমেন্টস বক্সে যে আমাদেরকে সেটি জানাতে ভুল করবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনি দেখতে পান, আপনার সুধী জনরার সাথে দেখতে পায় আজকের সে লাইভ আড্ডাটি। যেহেতু আমাদের লাইভ আড্ডা মানেই হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু জানার আছে। আমরা একটি কথা সবসময় বিশ্বাস করি, দেখতে দেখতে অভ্যস্ত, শিখতে শিখতে পারস্ত এবং শুনতে শুনতে আমরা সেখানে হয়ে যাব অভিজ্ঞ। সেখান থেকে আজকে ওনাদের কাছ থেকে আমরা শুনবো, যেহেতু প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু সেখানে অ্যাচিভমেন্ট আছে আমাদের ক্রীড়াঙ্গনে, যারা ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতেছেন, তার মধ্যে অন্যতম আমাদের ASM আখতারুজ্জামান। যেহেতু প্রত্যেকের জীবনে একটা শৈশব থাকে, যে আমরা বলে থাকি শিশু সবে করে রব, সেই সময়টা হচ্ছে শৈশব। এবং সেখান থেকে বলা হয়ে থাকে যে আনন্দরা সব জুড়ে থাকে শৈশব। আপনার জীবনও একটি শৈশব আপনি পাড়ি দিয়ে এসেছেন। সেই শৈশবকালের গল্প যদি বলেন আমাদের কাছে একটু অল্প, কিভাবে ক্রীড়াঙ্গনে এসেছেন, কিভাবে শিক্ষাঙ্গনে আপনি এসেছেন, একটু স্মৃতি রোমন্থন যদি করেন। ধন্যবাদ আপনাকে। জি, আসলে এই ধরনের অনুষ্ঠানে আমার খুব একটা আশা হয় না, কারণ আমি নিজেকে প্রচার করতে খুব একটা ভালোবাসি না। আর একটা কথা আছে মিডিয়াতে, যে অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কোষ সদানন্দ বলেছেন। তো আমি সেই চিন্তা করি যে আমি যেহেতু একটা আর্চারি ফেডারেশনের সাথে সংযুক্ত, যে তীর ধনুক নিয়ে খেলে, এখানে একটা কথা আছে যে একবার তীর কিন্তু নিক্ষেপ হয়ে গেলে সেটা কিন্তু আর কখনো ফেরত আসে না। তাই কথা বলার আগে সাধারণত এর ভেবেচিন্তে, এর টের কতটুকু, এর যে কতটুকু যায় সেটা ভেবেচিন্তেই কথা বলা উচিত। তাই আজকে শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন সুন্দর, যে আমার শৈশব কীভাবে কেটেছে। আমার শৈশব কেটেছে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে। সেখানে আমার বাবা বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তো শৈশব থাকতেই আমি খেলাধুলার সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি শৈশবে ফুটবল খেলতাম। তখনকার সময় ফুটবল একটা জৌলুস ছিল, যে মুন্না, আসলাম, কায়সার হামিদ, তারপর MA এলি, তারপরে সত্যজিৎ দাস, রূপু, মহসেন, এদের সাথে মানে উঠা বসা ছিল। তৎকালীন সময় এদের যে দাপটে, সেই দাপটে আমি কিন্তু প্রথম বিভাগে খেলতে পারিনি। আমি তখন ব্রাদার্স ইউনিয়নে 3rd ডিভিশনে নাম লেখাই খেলোয়াড়ি জীবনে। তখনকার সময় একজন কোচ ছিল, আমার যতটুকু মনে পড়ে, ওনার নাম ছিল গফুর বেলুস।
জি স্যার। এখন বোধহয় উনি বোধহয় বেঁচে নেই। আচ্ছা হ্যাঁ, ওনার কাছ থেকে আমি যখন খেলা শুরু করলাম, উনি আমাকে সাজেস্ট করলো তুমি গোলকিপারে যাও। আচ্ছা। আমি রাইট ব্যাক পজিশনে তখন খেলতাম। জি জি। তা উনি আমাকে সাজেস্ট করলো গোলকিপারে যাও। জি। তো গোলকিপারে যে দেখা গেল যে তৎকালীন সময় ব্রাদার্সের একটা ভালো প্লেয়ার ছিল মোহাম্মদ মহসিন। মহসিন থাকার কারণে আমি তখন প্রথম বিভাগে আর উঠতে পারলাম না। এই থার্ড ডিভিশনে বিভিন্ন টুর্নামেন্টে হায়ারে খেলতাম। এইভাবে আমার স্কুল যখন আইডিয়াল স্কুলে পড়তাম, আইডিয়াল স্কুলে আমি তখন ইন্টার স্কুলে ফুটবলে গোলকিপারের দায়িত্ব পালন করছি এবং আমার স্কুল থেকে আমি অনেকবারই খেলছি। আচ্ছা। মানে ইন্টার স্কুলের যে খেলাগুলো হয়তো আইডিয়াল স্কুল বনাম সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, আইডিয়াল স্কুল বনাম ওই উদয়ন স্কুল, এভাবে অনেক স্কুলের সাথে আমি খেলেছি। মাঝখানে স্কুল যখন শেষ করলাম, শিক্ষা জীবন শেষ করে কলেজ জীবনে এসে আর তখন সিটি কলেজে ভর্তি হলাম, তখন আর খেলা হলো না, ক্যাম্পাস নাই, ক্যাম্পাস ছোটো ক্যাম্পাস। তারপর যখন ঢাকা ইউনিভার্সিটি আসলাম, তখন আবার আন্তঃবিভাগ ফুটবল খেলা শুরু করলাম এবং আন্তঃবিভাগ ফুটবলে খেলতে গোলকিপার, হ্যাঁ গোলকিপার এবং কখনো কখনো রাইট ব্যাক পজিশনে নিয়ে খেলতে খেলতে শুরু করলাম খেলা। এক পর্যায়ে এসে আমি তখন কোর্সও হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। যে কোর্স প্লাস কাম ম্যানেজার প্লাস খেলোয়াড় তিনটাই, মানে সংগঠনের দায়িত্ব পালন করলাম। তখন এইভাবে আস্তে আস্তে আমার মানে স্পোর্টস লাইনে আসা। আচ্ছা, বিশেষ করে আপনি কথার মধ্যে বলেছেন রাইট ব্যাক খেলতেন, কিন্তু আপনাকে সাজেস্ট করা হলো যে অতন্দ্র প্রহরী, সেই প্রহরীর কিন্তু হতে হয় জহুরি। কেন আপনাকে সেখানে যেতে বললেন? উনি আমাকে যেতে বলছেন যেহেতু ফুটবলটা খেলাটা বাম পায়ের খেলা, বাম পায়ের শর্ট রেঞ্জটা খুব ভালো হয়। তো আমার ক্ষেত্রে হয়তো আমি ডান পায়ের শুটার ছিলাম, বাম পায়ের শুটার ছিলাম না, আর দুই পায়ের শুটার। কিন্তু উনি বলতেছে দুই পায়ের শুটার না হলে তুমি কিন্তু রাইট ব্যাক পজিশনে ভালো করতে পারবে না, তুমি তাই তুমি কিন্তু গোলকিপারে চলে যাও। আমার ওস্তাদ তখন গফুর বেলুস উনি বলেছিলেন তখন কথা, তখন আমি গোলকিপারে চলে গেছিলাম। তখন কি মনে হচ্ছে যে না, আমাকে যে সাজেস্টটা করেছেন এটি বেস্ট ওয়ান? হ্যাঁ, তখন মনে হচ্ছে। কারণ এর পরবর্তী পর্যায়ে আমি বহু জায়গা থেকে অফার পাইছি, বিশেষ করে আমি কুমিল্লা, হাজীগঞ্জ, বরুড়া, নোয়াখালী অনেক টিমে আমি হায়ারে খেলতে যেতাম। এবং ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় আমি যখন অনার্স মাস্টার্সে করি, তখন কিন্তু আমি দাপটের সাথে গোলকিপার খেলছিলাম। এমনকি অনেক খেলা আমি পেনাল্টি শট রুখে দিয়েছিলাম। জি স্যার। যেহেতু রোমাঞ্চকর মঞ্চ, সেখানে অর্জন করতে হয় সে গোলের সঞ্চয়। বিশেষ করে আপনি যে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা কিন্তু 70% জয় পরাজয় ডিপেন্ড করে একজন গোলকিপারের উপরে। তখন কি মনে হয়েছে যে না, আমি বিট মানেই তো দল বিট, এরকম মনে হয়েছিল? হ্যাঁ, অবশ্যই। যে গোলকিপারের একটা প্রচণ্ড দায়িত্ব থাকে যে একটু ভুলের কারণে কিন্তু একটা গোল যদি পোস্টের ভিতর ঢুকে যায়, তখন সেইটা কিন্তু মেকআপ করা খুব খুব ডিফিকাল্ট ব্যাপার। এবং দেখা যাচ্ছে বড় বড় ম্যাচ সাধারণত এক গোলেই ব্যবধানেই দল জয় পরাজয় নির্ধারিত হয়। তখন এইখানে কিন্তু আমার সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হতো, সবসময় চোখ কান খোলা রাখতে হতো যে কখন কোন শটটা মানে আমাকে ট্যাকেল করতে হবে, কোন শটটা আমাকে মানে কীভাবে হ্যান্ডেল করতে হবে, সেইটা কিন্তু আমাকে মানে অসম্ভব রকমের মানে নিরাপত্তার মতো কাজ করতো। এখন যেরকম আমি একটা ব্যাংকে জব করি, ব্যাংকে যেরকম নিরাপত্তা, একটা সিকিউরিটি গার্ডরা যেরকম নিরাপত্তা রক্ষা করে, তো সেরকম নিরাপত্তা প্রহরীর মতো মানে আমাকে থাকতে হতো যে কখন কোন বলটা কীভাবে ট্যাকেল করতে হবে। বিশেষ করে দেখা গিয়েছে আপনার 11 জন, যেখানে 10 জনই কিন্তু বিট হয়ে গিয়েছে, লাস্ট মুভমেন্টে কিন্তু আপনি ফাইনাল ম্যান। 1:1 যে আক্রমণটা আমরা বলে থাকি, তখন এরকম একটা স্মৃতি আছে যে 1:1 হয়েও আপনি বলটা ঠেকে দিতে পেরেছেন। হ্যাঁ, 1:1 সবচেয়ে মজার ব্যাপার হলো তখন গোলকিপারকে যখন গোল ছেড়ে প্লেয়ারের সামনে চলে যেতে হয়, তখন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোলকিপারকে তখন মানে যদি আমি ভাবি আমি গোলকিপার তাহলে ভুল হবে, তখন আমাকে রাইট ব্যাক পজিশনের কথা চিন্তা করে আমি সামনে বাড়িয়ে তাকে ওই প্লেয়ারকে টেকেল করতে হবে। এবং পেনাল্টি বক্সের বাইরে হইলে আমি তখন অনেক সময় দেখছি যে ফাউল করে ফেলেছি, তখন কোনো সব ফ্রি কিক হইতে পারে, কিন্তু আমার গোলটা তো সেভ হয়েছে। তো সেখানে শক্তির চেয়ে আত্মবিশ্বাসটা কতটুকু কার্যকরী? আত্মবিশ্বাসটা তখন অনেক, মানে ফুটবল খেলাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মবিশ্বাস। যে কোনো খেলাতে আপনি চিন্তা করেন, আত্মবিশ্বাস না থাকলে কিন্তু কখনো সেই খেলাতে উপরে উঠে যায় না।
যে আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে দীর্ঘদিন যাবৎ পথ পাড়ি দিয়েছেন, দীর্ঘদিন যাবৎ। এবং কোন সন থেকে আপনি সে খেলাটাকে গুড বাই জানিয়ে আবার ওয়েলকাম জানিয়েছেন আমাদের সে সংগঠন হিসেবে মনে পড়ে? হ্যাঁ, সেটা আসলে আমি সংগঠক হিসেবে 1996 থেকে 2000 এই ভিতর থেকে আমি মোটামুটি আর্চারি ফেডারেশন, বাংলাদেশ সেপার টাক্রু ফেডারেশনের সাথে সংযুক্ত হই। তারপরে পরবর্তী পর্যায়ে আমি যখন সেপার টাক্রুর সাথে সংযুক্ত হই তখন কিন্তু সেপার টাক্রু ইয়াতে হয় নাই, আপনার অ্যাপ্লিকেশন পায় নাই। কিন্তু আমি প্রথম ভাগ্যবান একজন যে আমার নেতৃত্বে যখন দল শ্রীলঙ্কা যায় আমি ওখান থেকে 3য় স্থান অধিকার মানে নিয়ে আসি এবং বহির্বিশ্বের মাঠের থেকে বাংলাদেশের জন্য প্রথম সেপার টাক্রুর পদক নিয়ে আসি, যেটা মানে আমার এখনও স্মরণ আছে। শ্রীলঙ্কার মাঠের থেকে যখন আমি নিয়ে আসি তখন সেলিব্রিটিরা যেরকম মানুষের সাথে সেলফি তুলে, এরকম আমার পদকটাকে নিয়ে অনেক মানুষ মানে বিশেষ করে এয়ারপোর্টের মানুষগুলা সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছিলো। তখন মনে হচ্ছিল যে আমি দেশের জন্য বোধহয় কিছু করতে পেরেছি। বিশেষ করে স্যার আমরা জানি যে আর্চারি, যেটাকে আমরা বলে থাকি ধনুর্বিদ্যা এবং তীরন্দাজি, এটা আমাদের সে আজ থেকে 400, 500 এমনকি 6000 বছর আগেও যার ইতিহাস রচিত আছে। একটি সময় যুদ্ধ মানেই হতো সেখানে তীরের সেখানে যুদ্ধ, বাট দেখা গেছে বাংলাদেশ 114টা দেশ ইতিমধ্যে সে আর্চারি ফেডারেশনের কিন্তু সদস্যভুক্ত, তার মধ্যে অন্যতম আমাদের বাংলাদেশ। এবং বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে 2001 সাল থেকে। ইতিমধ্যেই 20টি বছর আপনারা পাড়ি দিয়েছেন সাফল্য, গৌরব, ঐতিহ্য সংগ্রামের মধ্য দিয়ে। এই সংগ্রামে 20টি বছর আপনাদের কতটুকু অর্জন ইতিমধ্যে অ্যাচিভমেন্ট? আপনারা তো জানেন আমাদের অর্জনটা গত অলিম্পিকেও আমরা ভালো করেছি। আমাদের আর্চারির যে প্লেয়ার রোমান সানাতি, মানে আপনার আনসারের প্লেয়ার রোমান সানা এখন বর্তমান বিশ্বের যে কোনো দেশের জন্য হুমকি সম্মুখীন, এবং রোমান সানার পাশাপাশি দিয়া মির্জাও কিন্তু এখন বর্তমান মুহূর্তে বাংলাদেশের জন্য হুমকি সম্মুখীন। রিসেন্টলি আগামী কিছুদিন মধ্যে আর্চারি একটা খেলা হতে যাচ্ছে আমেরিকায়, যেখানে আমাদের আর্চারি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী রাজবুদ্দিন চপ্পল এর নেতৃত্বে একটি দল অলরেডি আমাদের আমেরিকায় গতকাল রাতে রওনা দিয়েছে। সেখানে আমরা নিশ্চয়ই ভালো প্রদর্শন ইনশাআল্লাহ, আপনাদের সাফল্য আমরা সবসময় কামনা করি। যেহেতু আমরা একটি কথা বলে থাকি, আমি এসেছি জানতে, যেহেতু আমাকে পাড়ি দিতে হবে ওই প্রান্তে, আমরা জানতে এসেছি এবং পাড়ি দিব ওই প্রান্তে। বিশেষ করে আপনাদের আর্চারি ফেডারেশনে আসতে হলে কি কি যোগ্যতা সেখানে তার আগে থেকে থাকতে হয়, এবং আসার পরে কি কি যোগ্যতা আপনারা তাকে পরিপূর্ণ করে তোলেন? আর্চারি ফেডারেশনে আসতে হলে প্রথমে আপনাকে কোনো একটা ক্লাব এর কর্ণধার হতে হবে। সেখানে আপনি ক্লাবে যদি কর্ণধার না হন তাহলে আপনি তো কাউন্সিলর হতে পারবেন না। আচ্ছা স্যার, আর কাউন্সিলর না হতে পারলে আপনি সেই ফেডারেশনে আসতে পারবো না। জি, এটা তো প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রেই এই অবস্থা ধারণ করতেছে। এবং আপনি বোধহয় জানেন আমাদের এখন যেগুলো অ্যাপ্লিকেশনভুক্ত মানে সংগঠন আমাদের ক্রীড়া মন্ত্রণালয়, প্রত্যেকটা ক্ষেত্রে একই রুলস, যে রুলসের ক্ষেত্রে যে রুলস দিয়ে আর্চারি খেলতেছে সেই রুলস দিয়েই সবগুলো সংগঠনেই একই রুলস দিয়ে খেলা অর্জন করতেছে। এবং আমাদের রিসেন্টলি আমাদের একটা খেলা হলো বাংলাদেশ সেপার টাক্রু অ্যাসোসিয়েশন। সেখানে আপনারা বোধহয় দেখেছেন আমরা পুরা বাংলাদেশ থেকে 16টা দল নেই ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ সেপার টাক্রু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সমাপ্ত করলাম, যেখানে খুলনা জেলা দল চ্যাম্পিয়ন হিসাবে নাম করেছে এবং রানার্স আপ হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। সেখানেও আপনারা দেখবেন যে অদূর ভবিষ্যতেও এটাও একটা আমরা অ্যাসোসিয়েশন থেকে নিশ্চয়ই মানে কিছুদিনের মধ্যে ফেডারেশনের রূপ লাভ করবো বলে আমি বিশ্বাস করি। যেখানে আমি বাংলাদেশ দলের বহুবার বাংলাদেশ টিমে বহুবার ম্যানেজার ছিলাম এবং বাংলাদেশ টিমে হয়ে বিদেশে বহুবার ভ্রমণ করেছি এবং সাফল্য নিয়ে এসেছি। এবং বাংলাদেশের হয়ে আমি অনেকগুলো দেশ ভ্রমণ করেছি এবং জাতীয় এখন বাংলাদেশ সেপার টাক্রুর আমি নির্বাহী সদস্য বর্তমান কমিটির। জি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আমাদের সেই ধনী স্পোর্টসের সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়াঙ্গন সেই লাইভ আড্ডা। সেই লাইভ আড্ডার মান্যবর অতিথি যিনি কথা বলছেন এই মুহূর্তে, তিনি হচ্ছেন আমাদের ASM আখতারুজ্জামান। ব্যক্তি জীবনে প্রচুর অর্জন, সেই অর্জন নিয়ে তিনি আজকে কথা বলছেন দিয়ে গর্জন। আমরা এই সমস্ত
উপার্জন সত্যিকার অর্থেই অন্যকে কিন্তু সেখানে একটি ক্রীড়াঙ্গনে আসার একটি কিন্তু সেতু রচিত হয়। সেই সেতু রচনার কথা তিনি কিন্তু পরতে পরতে বলছেন। ধন্যবাদ আপনাকে স্যার। এখন আসছি আমাদের আরেক অতিথি জনাব আমাদের সালাউদ্দিন সগির ভাই, যিনি 9 স্টার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্সের যে সাবেক প্রচার সম্পাদক, এবং শেখ রাসেল স্পোর্টস একাডেমির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের দেশের সালাউদ্দিন সগির ভাই। সগির ভাই একটু ধনী স্পোর্টসের পক্ষ থেকে সালাউদ্দিন সগির আপনাকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আপনার কাছে প্রথমেই জিজ্ঞাসা, আমাদের আজকের যে মাননীয় অতিথি ক্রীড়াঙ্গনের এক প্রদীপ কান্ডারি, যারা ক্রীড়া সমাজের অগ্রগতির যুগান্তকারী আন্দোলনের অন্যতম কিন্তু কর্ম হিসেবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে এই SM আখতারুজ্জামান, ওনার সাথে আপনার কীভাবে পরিচয়? হ্যাঁ আসলে ধন্যবাদ। জি আসলে বড় একটি চমৎকারের কথা, কিন্তু আপনি আমাকে শুনিয়েছেন যে কিভাবে পরিচয়। জি জি SM আখতারুজ্জামান সাহেবের সাথে আমার পরিচয় হলো, আমার সাথে ফেসবুক অ্যাড ছিল। আচ্ছা আচ্ছা। আমি খুব দেখতাম যে খুব স্মার্ট একজন মানুষ, স্পোর্টসে ভালোবাসে, স্পোর্টসকে। বিভিন্ন ফেসবুকে দেখতাম যে বিভিন্ন সম্মাননা পায়, এবং প্রত্যেকটা টুর্নামেন্টেই যে বাংলাদেশ আর্চারি ফেডারেশন রয়েছেন, আমার খুব শ্রদ্ধাভাজন স্যার কাজী রাজিবউদ্দিন চপল সাহেব, আমি একসময় তার এখানে চাকরিও করেছি। বাংলাদেশে প্রথম যে খোখো খেলা আনে, এটা ইন্ডিয়ার জাতীয় খেলা, আপনারা এটা জানেন না মনে হয়। আমি এটা পরিচয় করে দিচ্ছি। স্পোর্টসে কাজী রাজিবউদ্দিন চপল সাহেব কীভাবে আসলেন, অনেক খুব শ্রদ্ধা আমার কাছের স্যার। সে বাংলাদেশের ইন্ডিয়ার একটি জাতীয় খেলা আনেন খোখো। জি জি। তখন ওইখানে আমরা প্রথম খোখো আমরাই খেলি। আচ্ছা। এটা ইন্ডিয়াতে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এরা কিন্তু খেলেছে। এটা ইন্ডিয়ার জাতীয় খেলা। তখন আস্তে আস্তে যে দেখলাম মানে খুব স্যার খুব চেঞ্জে গেল, মানে খোখো ফেডারেশন থেকে আর্চারি ফেডারেশনটাকে গঠন করলো। তখন কি হতো, ওই রাঙামাটি থেকে উপজাতি নিয়ে আসতো। ওই কাঠের ভো ছিল, ওইগুলো দিয়ে প্রথমত বাংলাদেশে আর্চারিটা রানিং হয়। সেখান থেকেই আস্তে আস্তে রাঙামাটি থেকে উপজাতি এনে ওদের মাধ্যমে এই জিনিসটা ট্রেনিং দেওয়া হয়। তখন আমি চাকরি করি স্যারের কাছে। স্যার ওভাবেই ক্রীড়াঙ্গনে আস্তে আস্তে আসেন। কাজী রাজিবউদ্দিন চপল সাহেব খুব ভালো একজন লোক, কিউট কোম্পানির তারা কর্ণধার। আমি মাহতাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, এই কিউট কোম্পানির যে মালিক, তাকে আমি শ্রদ্ধা স্মরণ করছি। খুব ভালো একজন লোক ছিলেন। তার আম্মাও মারা গিয়েছে, আমার সৌভাগ্য হয়েছে তার লাশটাকে মাটি দেওয়া। আল্লাহ যেখানে আছে সবাইকে বেহেশতে নসিব করুক। চপল সাহেব আস্তে আস্তে আর্চারিটাকে বাংলাদেশে ইনভলভ করে। তখন আস্তে আস্তে মানে এই সরঞ্জাম আনতে আনতে ক্রীড়াঙ্গনটাকে আস্তে আস্তে আর্চারিটাকে পুরো ক্রীড়াঙ্গনে ছড়িয়ে দেয়। তখন আস্তে আস্তে আপনার বিদেশ থেকে অফার আসে, বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ টিম প্রতিনিধিত্ব করে বিদেশে গিয়ে। এইভাবে আস্তে আস্তে দেখেন রোমাঞ্চানা তৈরি হলো। আজকে বিশ্বের দরবারে কিন্তু আমাদের বাংলাদেশকে ক্রীড়াঙ্গনে কিন্তু ক্রিকেটের পাশাপাশি রোমাঞ্চানা যে রেকর্ডটা করেছে, আমি বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে যারা রয়েছেন এর কর্ণধার, এবং রোমাঞ্চানা এবং অল ওভার আর্চারি, সেই রোমাঞ্চানাকে সেখানে সেলিউট এবং ভালোবাসা জানাবে। অবশ্যই সেলিউট জানাই, কেন রোমাঞ্চানা আমাদের আইডল, আমাদের স্যারদের তো আবিষ্কার। অবশ্যই তারা যদি এটাকে নিয়ে কাজ না করতো, স্যারের মাধ্যমে আমার ভাইয়া যারা রয়েছেন আর্চারিটাকে যারা ডোনেশন করেন, যারা বিভিন্ন আর্চারি তীর যে সয়াবিন তেল রয়েছে, এটা তীরের সাথে একটি মানানসই গোল্ড। আই থিঙ্ক আমি বলতে পারি যে তারা অনেক, আমি জানি, আশ্বাস দিয়েছে আর্চারি ফেডারেশন যে আমরা অন্তপক্ষে যতদিন আর্চারি থাকবে আমরা অতদিনই তাদের সাথে থাকতে চাই স্পন্সরশিপ হিসেবে। মানে তাদেরও তীর আমাদেরও তীর খেলা। এটার জন্যই দেখেন আপনি যখনই রোমাঞ্চানা রেকর্ড করে আসছে এয়ারপোর্ট থেকে, আমি ছিলাম ওখানে, এয়ারপোর্ট থেকে পুরা গাড়িটার ভিতরে কিন্তু আপনি দেখেন পুরা রোমাঞ্চানার ছবি দিয়ে, পুরা তীরের ছবি দিয়ে কিন্তু আপনি দেখেন সাজিয়ে সেই শেখ রাসেল রোডার কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেখানে একটি সম্মাননা হয়েছিল। আমিও ফুল দিতে আমার সৌভাগ্য হয়েছিল 9 স্টার থেকে। ফুলটা দেওয়ার মানে কি, সে আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার। সেই স্পোর্টসকে এগিয়ে নিয়ে আসছে।
সবাই কিন্তু দেখেন আপনি ফুল দিয়ে কিন্তু আপনার কোচ বলেন, রোমান সানাকে বলেন, ওই টিমের সাথে যারাই ছিলেন সবাইকে কিন্তু আসলে আমরা ভালোবেসে ফেলেছি। কাকে ভালোবেসেছি? বাংলাদেশকে ভালোবেসেছি, সে লাল সবুজের দেশটাকে আমরা ভালোবেসেছি। আপনি দেখেন আসিফ ভাইয়ার সাথে কীভাবে পরিচয় এখন। আচ্ছা, ভাইয়ার সাথে যখন আপনাকে প্রশ্ন করলাম যে ভাইয়ের সাথে কীভাবে পরিচয়, তখন আপনি একটি কথা বলেছেন, ফেসবুকের মাধ্যমে দেখলেন একজন স্মার্টম্যান ম্যান, রাইট। কিন্তু যখনই আপনি মিশলেন তখন কি মানসিকতা কি দেখলেন যে আরও স্মার্ট বেশি? অবশ্যই। যখনই আমার সাথে আপনাদের এই স্পোর্টসের, আমি ধরনের স্পোর্টসের একটি দায়িত্ব আপনি আমাদেরকে দিয়েছেন, উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করছি, এই ক্রীড়া অঙ্গনে আমাকে দায়িত্ব দিয়েছেন। অবশ্যই ক্রীড়াবিদদের খুঁজে বের করে চ্যানেল হার্টের মতন ফেসবুক লাইভ আড্ডা আমি আপনাদেরকে সহযোগিতা করছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সুস্থতা দান করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়াকেও সুস্থতা দান করুক, না হলে এই ধরনের আইডল আমরা পাবো না। আর আজকে তার সাথে যে আমি বসবো, এটা আল্লাহ পাক চাই সিবিতে হয়তো ভাই হয়েছে। আমি ঠিক দুদিন আগে তার সাথে কথা হয়েছে, ভাই আপনাকে নিয়ে আমি অন এয়ারে যেতে চাই। সে খুব মানে ভালোবাসায় বলল যে আমি রেডি। তাই এটা কিন্তু হঠাৎ করে হয়ে গেছে। আমরা সে যদি ওই ধরনের মাইন্ডসেট না হতো তাহলে তো সে রাজি হতো না। যদি আপনার ভিতরে কোনো দিমাগ থাকে তখন কিন্তু আপনি নিজের থেকে বলবেন ভাই আজকে না হয় কালকে, কালকে না হয় আজকে। কিন্তু সেও স্পোর্টস লাভার, আমরাও স্পোর্টস লাভার, সবাই আমরা স্পোর্টস লাভার। তার জন্য কিন্তু আজকে তার বাসায় এখানে ফেসবুক লাইভ আড্ডা, গরম গরম এক কাপ কফি, মানে এই যে ফিল্মস, এই ফিল্মসে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। আজকে এত সুন্দর পরিবেশে, এই মানে না 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 বেশি না, আসলে বিষয়টা টক শোতে এটাই হয়, আপনাকে বেশি বলা না, আপনার কাজের পরিশ্রমটা যদি আমরা তুলে না মূল্যায়ন না করি, আপনি অনুপ্রেরণা হবেন না। আমার দক্ষতাটা আমার কাছে, আপনার দক্ষতাটা আমাদের বলতে হবে। কেন আপনার সাথে যেতুন ধরে আমার পরিচয়, আমি দেখেছি আপনার সম্মানটা দেখে আজকে আপনার বাসায় আমি এখানে বসা উপস্থিত। এগুলো কখনো কেউ কিনে টাকা দিয়ে কোনোদিন হতে পারে না, এই সম্মাননা কেউ নিতে পারে না। এগুলো আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস, ঐশ্বরিক প্রদত্ত। আমি যেটা চিন্তা করি যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাকে বিকশিত করতে না হলে না গেলে যে তার কাছ থেকে দেশ ও জাতি কিছুই পায় না। আচ্ছা, আমরা এই মুহূর্তে আবার স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ করে এস.এম. আখতারুজ্জামান। ধন্যবাদ। যেহেতু বলেন আপনি যে কথা বলছিলেন, আমি বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা সুপ্ত প্রতিভা আছে। আমার জন্ম হয়েছে শুধুমাত্র আমাকে কাজ করে মৃত্যুবরণ করার জন্য না। আমি এই দেশটাকে ভালোবাসি, এই লাল সবুজের বুকে লাল, আমার সে তো উঠবেই চিরকাল। আমার এই সবুজের বুকে লালকে ধারণ করে আমার এই দেশের জন্য আমার জীবদ্দশায় কিছু করে যেতে চাই বলেই আজকে আমার বিভিন্ন ক্ষেত্রে এই পদাচারণা। এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আমি এ পর্যন্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক গত 4 বছরে 8টি নাটক করেছি, এবং 8টি নাটক, প্রত্যেকটা নাটকই মুক্তিযুদ্ধ। কারণ বিশেষ করে 16 ডিসেম্বর, 26শে মার্চ এবং সবগুলো প্রায় চ্যানেল আইতে প্রচারিত হয়েছে। কারণটা কি, আমি চাচ্ছি যে এই প্রজন্ম যারা এখন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধ কী জিনিস দেখেননি। তো আমি নিজেও মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে একজন জন্মগ্রহণকারী, আমিও এই গল্প শুনেছি, গল্প শুনে আমি বিভিন্ন বই পড়ে সেই মুক্তিযুদ্ধকে আমি সেলুলোডের পর্দায় আনার জন্য চেষ্টা করছি। আজকে যে আমার পোশাকটা, সে কারণে দেখেন যে লাল সবুজের একটা চিহ্ন আছে, লাল সবুজের চিহ্ন আছে। কারণ এই লাল সবুজকে না থাকলে আর হয়তো আজকে আমরা এই দেশটা পেতাম না। আর এই দেশটা যদি আমরা না পাইতাম তাহলে আজকে এই সব ক্রীড়াঙ্গন, এই যে আমাদের এই পদাচারণা, বা আমার এই যে মিডিয়া জগৎ, বা যেখানে আমি প্রডিউসার অ্যাসোসিয়েশনের একজন কার্যনির্বাহী সদস্য, বা এই যে আমাদের আশা সঞ্চয় সংবাদ সমিতি, বা আমার ব্যাংক, আমি কোনোটাই কিছু হতে পারতাম না। কাজে এই দেশটাকেই কিন্তু আমি অসম্ভব রকমের ভালোবাসি, এবং দেশের যুব সমাজ যাতে নষ্ট না হতে পারে, দেশের যুব সমাজ যাতে বিপদে না যেতে পারে, দেশের যুব সমাজ যাতে মাদকাসক্তি থেকে না দিকে যেতে পারে, সেজন্য কিন্তু আমার এই ক্রীড়াঙ্গনে বিশেষ করে যুব সমাজকে মানে তাদের শারীরিক, দৈহিক এবং মানে তাদের কায়িক পরিশ্রম করে তারা যাতে সুস্থ এবং সবলভাবে চলাফেরা করতে পারে, এই জন্যই আমার এই ক্রীড়াঙ্গনে বিচরণ। আপনি খেয়াল করে দেখবেন যে একটা হাসপাতালের দিকে
গেলে এখন দেখা যাচ্ছে যে ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য রুগীরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। হয়তো তারা সেভাবে ঠিকমতো ওয়ার্কআউট করে নাই, হয়তো তারা সেভাবে হাঁটাহাঁটি করে নাই, অথবা তারা কোনো স্পোর্টসের সাথে জড়িত ছিল না, তাদের অল্প বয়সে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, অল্প বয়সে হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে, বা তাদের ভেরিয়াস সমস্যা, প্রেশার আপ ডাউন করতেছে। আমি যতটুকু জানি যে আমাদের সাবেক রাষ্ট্রপতি কিছুদিন আগে মারা গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, ওনার কোনো ডায়াবেটিস ছিল না, ওনার কোনো ব্লাড প্রেশার ছিল না, উনি দীর্ঘদিন মানে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে গেছেন। এই কারণটা কি, উনি একজন স্পোর্টস ম্যান ছিলেন, উনি সেনাবাহিনীতে গল্ফ খেলতেন এবং সেনাবাহিনীতে একজন ছিলেন, লং টাইম লাইফ তিনি জীবন যাপন করেছেন, লং টাইম লাইফ। স্যার আপনি বলবেন বেশি বেশি মাঠ নয়, বেশি বেশি মাঠ চাই, বেশি বেশি হাসপাতাল নয়। হ্যাঁ, আমরা তো অবশ্যই সে যাই। আর কোথায় বাবা, এখন আমাদের যে পরিমাণের জায়গা, আপনি যে পরিমাণ জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, একসময় আমরা বাংলাদেশ ব্যাংক করোনাতে ছিলাম, তখন সেখানে প্রচুর মাঠ ছিল, আমরা সেই মাঠের মধ্যে আমি ফুটবল খেলেছি। ব্রাদার্স বাংলাদেশ ব্যাংক করোনার একটা মাঠ ছিল আপনার মধুমিতা সিনেমা হলের পিছনে, যেখানে ব্রাদার্স ইউনিয়ন প্র্যাকটিস করতো। সেই মাঠে আমরা বহুবার, আমি আগেই বলেছি যে গফুর বেরোসের আন্ডারে আমি বহুদিন ওখানে প্র্যাকটিস করছি। আমাদের সম্মানিত মানে সাহেব ছিল, আমাদের এই বড় ভাই ছিলেন সাদাক হোসেন খোকা ভাই মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। উনিও কিন্তু এই ক্রীড়াঙ্গনে একজন মানুষ ছিল, এবং উনি কিন্তু ক্রীড়ামন্ত্রীও ছিলেন। হ্যাঁ, উনিও কিন্তু মানে ক্রীড়াক্ষেত্রে কিন্তু উনি মানে দীর্ঘদিন মানে একটা সাপোর্ট আমাদেরকে দিয়ে গেছেন। এবং আমাদের বর্তমান যে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, উনিও কিন্তু একসময় ক্রীড়ামন্ত্রী ছিলেন, উনিও কিন্তু ক্রীড়াকে ভালোবাসেন, উনিও কিন্তু ক্রীড়াকে অবশ্যই দায়িত্ব পালন করছেন, এবং উনিকেও কিন্তু ক্রীড়াকে ভালোবাসেন। কাজে ক্রীড়া স্পোর্টসকে ভালোবাসেন না এমন কোনো লোক নেই, স্পোর্টসকে সবাই কিন্তু টুকটাক ভালোবাসে। কিন্তু আমাদের ভালোবাসাটা আমরা সংগঠন করি এই কারণেই যে এইটাকে দাঁড় করা দিতে হবে। এটাকে যদি সংগঠন দাঁড় না করাতে পারি, যেমন আমি কিছুদিন আগে একটা এটিএন বাংলা একটা ইন্টারভিউতে বলেছিলাম, আমি গতকালকে তার আগের দিন বলেছিলাম যে আমি রিং বলকে এখন ডেলে সাজাতে চাই। ডেলে সাজাতে চাই এই কারণে যে রিং বল, আচ্ছা স্যার, এই যে রিং বল বলেছেন, রিং বল এবং আমাদের টার্গেট বল, এটা যদি একটু বুঝিয়ে বলতেন এটা কিভাবে খেলতে হয় এবং কেন রিং বল হয়েছে, কেন টার্গেট বল হয়েছে। আচ্ছা, এটা আমি বলতেছি যে একটা দুইটাই কিন্তু একটা অ্যাজ এ লাইক বাস্কেটবলের মতোই, হ্যাঁ, দুইটাই বাস্কেটবলের মতো। আর এখানে কিন্তু রিং বলের মধ্যে একটা রিং বলের বলটা কিন্তু মাটিতে পড়াতে হবে না, থ্রোয়িং পাস সিস্টেম। দুইটা খেলার মধ্যে কিন্তু ফাউল বলে কোনো শব্দ নাই। হ্যাঁ, রিং বল আপনারা জানেন, রিং বলে কিন্তু সেদিন আমি সাউথ আফ্রিকা থেকে রিং বলটা জন্ম। সেই রিং বলে কিন্তু আমি বলছিলাম যে একটা বাইরে থেকে একজন কোচ এনে, বিশেষ করে সাউথ আফ্রিকাতে একটা কোচ এনে আমরা একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে পারলে রিং বলটা কিন্তু আপনাদের নেক্সটে যে ট্যুরগুলো আছে, যেমন থাইল্যান্ডে ট্যুর আছে, আমাদের ইন্ডিয়া ট্যুর আছে, সেখানে কিন্তু আমরা সাফল্য লাভ করতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং পাশাপাশি আমাদের মানে যারা রিং বল এখন দায়িত্বে আছে, তারাও যদি সহযোগিতা করে, রিং বলটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে। এবং টার্গেট বলটাও একই রকম বলি। টার্গেট বলে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিন ইসলাম সাহেব, উনি অসম্ভব রকমের একজন ক্রীড়াপ্রেমিক মানুষ। উনি ক্রীড়ার জন্য ওনার নিজেকে উনি উজাড় করে দিয়েছেন। উনি কিন্তু ওনার সুগঠিত নেতৃত্বে বলা যায়, বা সুশীল নেতৃত্বে বলা যায়, বা ওনার নির্দেশনায় এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু উনি টার্গেট বলটাকে ছড়িয়ে দিয়েছেন। এবং আগামী মাসের মেবি 14 তারিখে টার্গেট বলে আমরা একটা র্যালি বের করবো। সেখানে ওই যে উনি আমাদের একটা কথা বলেছেন যে উনি কাজ দিয়ে রাজীবুদ্দিন আহমেদ চপল, উনি সম্পর্কে কিন্তু আমার ভাই, উনি সম্পর্কে আমার বড় ভাই, আমরা দুই ভাই বলতে গেলে, আর সম্পর্কে উনি আমার ভাই। আমার ভাইয়ের সৌজন্যে যে মাতাব ভাই আমাদের মাঝে নাই, বাদল ভাই যেটা বলে মাতাব ভাই, ওনার সৌজন্যে কিন্তু আমরা নেক্সটে টার্গেট বলটা, যে এটা টার্গেট মাতাব ভাই স্মৃতি টুর্নামেন্ট করার জন্য, টার্গেট বল স্মৃতি টুর্নামেন্ট করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। সেদিন সারাটা দিনব্যাপী আমাদের র্যালি হবে, একটা টুর্নামেন্ট হবে, সেটা মাতাব ভাই স্মরণে হবে। এবং সেখানে প্রধান অতিথি হিসাবে আমরা হয়তো ক্রীড়ামন্ত্রীকে চাবো, এবং আমার ভাই কাজী রাজীবুদ্দিন চপল, যার হাত দিয়ে আমি স্পোর্টসে সংগঠক হিসাবে কাজ করতেছি, উনিও থাকবেন।
বলে আশাবাদ ব্যক্ত করতেছি। ধন্যবাদ স্যার। যেহেতু আমরা একটা জিনিসে বিশ্বাস করি সবসময়, যেহেতু যে কোনো খেলার পিছনে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সাপোর্ট এবং সে অনুপ্রেরণাগুলি কিন্তু অবশ্যই দরকার। সেই হিসাবে আপনার কতটুকু বর্তমান সরকার থেকে সেই সাপোর্টগুলি পাচ্ছেন বলে আপনার মনে করেন? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন করছেন। আমরা এই কিছুদিন আগে যে আমরা যে 2 দিন হলো সেপারটা টুর্নামেন্ট আয়োজন করছিলাম, সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ওপেনিং সেরিমনিতে ছিলেন জনাব মাসুদ করিম স্যার। জি, উনি ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব, এবং ক্লোজিং সেরিমনিতে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল স্যার ছিলেন। এবং আপনি অবাক হয়ে যাবেন, সেখানে স্পন্সর করেছেন কিন্তু গাজী টায়ার্স, ব্লেজার বিডি, এবং আমরা টুকটাক আরও অনেক স্পন্সর ছিলেন, সেগুলোর নাম না বললেই নয়। ঠিক একই রকমভাবে আর্চারিতেও দেখেন আপনি, উনি আমার ভাই বলেছেন তীর করেছেন। এখানে মধুমতি ব্যাংকও আছে, একসময় উত্তরা ব্যাংকও ছিল, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটস ছিলেন, বাংলাদেশ ব্যাংকের তো মানুষও ছিলেন, কিউটও ছিলেন একসময় স্পন্সর। কাজে আমাদের কোনো শুভ উদ্যোগে কোনো মানে টাকা কোনো মানে ব্যাপার হিসাবে দাঁড়ায় নাই। সবসময় আমরা কিন্তু যে কোনো উদ্যোগই সাকসেসফুলভাবে শেষ করতে পারছি, স্পন্সারের কোনো অভাব পাই নাই, এবং আমরা নিজেরাই শুরু করে দিয়েছি মানে করার জন্য। দেখা যায় যে পরবর্তী পর্যায়ে অনেক স্পন্সারই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যেমন আমরা সেপারটা করতে বলি 64টা জেলাতে, আমরা সবগুলো দেশের জেলাতে আমরা ঘুরেছি। সবগুলো জেলা থেকে কাজ করে আমরা ওখান থেকে বাছাই করে 16টা দলকে ঢাকা শহরে আনছি। এই সবগুলো জেলাতে থেকে বাছাই পর্ব শেষ করতে আমাদের কিন্তু একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট চলে গেছে। তো সেই অ্যামাউন্টটা কারা দিছে? এই গাজী টায়ার্স দিছে, ব্লেজার বেড়ে দিছে। কাজে এখানে কিন্তু আমাদের টাকা কিন্তু আমাদের কোনো ফ্যাক্টর যে কাজ করে নাই, আমাদের কাজ করছে। আমরা আরও ভবিষ্যতে বলতে চাচ্ছি যে আমরা আরও এখানে সাহায্য করব, আরও সহযোগিতা করব, আরও বিভিন্ন অর্গানাইজেশন থেকে হেল্প নেব, কিন্তু আমরা একটা ভালো খেলোয়াড় তৈরি করতে যদি যতটুকু শ্রম দরকার, যতটুকু সাহায্য দরকার, সবটুকু মানে দিয়ে চেষ্টা করব সংগঠক হিসাবে। বলে রাখা ভালো যে এমনও প্লেয়ার আসছে ঢাকা শহরে যারা কখনো ঢাকা শহর আসে নাই। এবারকে আমি খেলা দেখলাম যে ঢাকা শহর আসে নাই। আমি তাদেরকে আমার বক্তব্যে বলেছিলাম যে তোমরা এই স্টেডিয়ামটা দেখো, এই স্টেডিয়ামটা হয়তো ভবিষ্যতে এরকম পাবা না। এই স্টেডিয়ামে কিন্তু এখন রিনোভেশনের কাজ চলতেছে। হ্যাঁ, এই স্টেডিয়ামে এখন কিন্তু রিনোভেশনের কাজ চলতেছে। ভবিষ্যতে তোমরা কিন্তু এই স্টেডিয়াম মতন আর দেখবা না। যে অবস্থা সে দেখবা, হঠাৎ তোমরা তখন চিনতে পারবা না, তো তোমরা তখন চমকে যাবা। স্টেডিয়াম এখন রিনোভেশনের কাজ চলতেছে। তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমরা ঢাকা স্টেডিয়ামের মতো জায়গাতে তোমরা খেলার সুযোগ পেয়েছো। আমরা কিন্তু যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু আমরা সুযোগ পাই নাই ঢাকা স্টেডিয়ামে ঢুকে খেলবো। আর তোমরা সেখানে ঢাকা স্টেডিয়ামের মতো জায়গাতে সুযোগ পেয়েছো আমাদের মতো সংগঠকদের কারণে। কিন্তু সে ঢাকা স্টেডিয়ামে একজন কিন্তু সংগঠক হিসেবে কাজ করছে। এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা সেখানে সুযোগ পাই নাই, সেখানে তোমরা আজকে খেলতেছো। আমরা এটাই আমাদের মতো সংগঠকের কারণ। ধন্যবাদ স্যার। যেহেতু ইতিমধ্যে আমাদের কমেন্টস চলে এসেছে, আমরা বলেছিলাম যদি থাকে আপনার উক্তি এবং সেখানে থাকে যুক্তি, সেই উক্তি এবং যুক্তি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আখিরুন্নেসা, সাবেক সে ভলিবল, হ্যান্ডবল এবং বাস্কেটবল বর্ষা নিক্ষেপে যিনি জাতীয়ভাবে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন আসসালামু আলাইকুম। সকলকে আসসালামু আলাইকুম জানিয়েছেন। সেই সাথে উপস্থাপনা নজরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমাকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি আবার ধন্যবাদ। জি, সেখানে আবার বলছে সালাউদ্দিন ভাই ও আখতারুজ্জামান ভাইকে সুন্দর কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে জি শেয়ার দিস, আচ্ছা, রিকোয়েস্টেড টু দ্য জয়েন, ওকে। তারপর আবার মাহির আসাব, তিনিও ধরনী স্পোর্টসকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ। আমরা সবসময় এই করে বিশেষ করে স্যার একটি কথা বলে থাকি, পৌঁছে দিব জনপ্রিয়তার তুঙ্গে। যেহেতু আমরা আছি, যেহেতু সেখানে আখতারুজ্জামান আছে তারই সঙ্গে, কিভাবে আমাদের সে আর্চারি, রিংবল এবং বাস্কেটবল জনপ্রিয়তার তুঙ্গে আমরা পৌঁছে দিতে পারবো। ইতিমধ্যে আর্চারি কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে কিন্তু যাচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, এখানে একটা কথা বলে কি, আমরা যখন ফুটবল খেলতাম তখন কিন্তু ফুটবলটা এত অনেক জনপ্রিয়তা ছিল। জনপ্রিয়তা তুঙ্গে বলতে এই অবস্থা ছিল যে 90 দশকে আমরা কিন্তু 12টার ভেতরে স্টেডিয়ামে ঢুকতে হতো। আচ্ছা, নাহলে জায়গা পাওয়া যেত, টিকিট পাওয়া যেত। এবং যে টিকিটটা সংগ্রহ করতেন আজকে কিন্তু সেই মাঠ আপনাকে পেয়েছি। আজকে সেই মাঠ আমরা পেয়েছি। সেই ফুটবল কিন্তু
দক্ষ সংগঠকের অভাবে জি, জি, জি। আজকে কিন্তু ফুটবল হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। সেই জায়গা কিন্তু খালি নেই। জি, জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনি কিছুদিন আগে দেখেছেন, আপনি বলতে চাচ্ছেন যে ফুটবলের জনপ্রিয় তুঙ্গে এখন আমাদের সঙ্গে। হ্যাঁ, এখন আমাদের নেই সঙ্গে। এখন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সম্মানিত সভাপতি এটা বক্তব্য দিয়েছেন যে আমার 900 কোটি টাকা এফডিআর আছে। জি জি, মাশাআল্লাহ, এটা অনেক বড় গ্রেট অ্যাচিভমেন্ট। আমি তাকে জি, জি, স্যালুট জানাই জি, আজকে জি, অনুষ্ঠানের মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। এবং যে ক্রিকেটকে একটা পর্যায়ে উনি নিয়ে গেছেন এবং একটা বিশাল রঙের হ্যাঁ, হ্যাঁ। আকারের ফান্ড উনি করে গেছেন, সেটা কিন্তু উনি ধন্যবাদ পাওয়ার। তার সাথে আমি আরেকটু অ্যাড করি, 2023 সনে অস্ট্রেলিয়া এখন যা পাচ্ছে বাংলাদেশ তাই পাবে। হ্যাঁ, এটা ওনার একটা মানে সুদক্ষণ বিচক্ষণ নেতৃত্ব। ঠিক একই রকমভাবে আর্চারিও আজকে বাংলাদেশে এখন মানে টপ মোস্ট ইয়ের মধ্যে একজন চলে আসছে। কারণ হলো গিয়া আর্চারির যে সুদক্ষণ বা বিচক্ষণ যাইভাবে বলি, সেই চপল ভাইয়ের কথা আবারও বলতে হয়, ওনাকে আমি স্যালুট জানাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং ভবিষ্যতেও কিন্তু একটা টুর্নামেন্ট আমি মনে করি একটা খেলা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে, সেটা সেবারটাকু, যেখানে ডালি সাহেবের গতিশীল নেতৃত্বে এবং চপল ভাইয়ের গতিশীল নেতৃত্বে এবং আমাদের মতো মানুষদের গতিশীল নেতৃত্বে সেটাও দেখবে যে এক সময় খুব উন্নত পর্যায়ে চলে যাবে। আমি অবাক হয়ে দেখেছি তাদের বিশেষ করে পা দিয়ে যে ভলিবলটা খেলা সেবারটাকে উঠে খেলাটা, যে রাঙ্গামাটির প্লেয়ারগুলা, রাঙ্গামাটির মেয়েগুলা বা ইয়ার খুলনা বা সাতক্ষীরার ছেলেগুলা যেভাবে তারা মানে কাউন্টার অ্যাটাক করে বা পা দিয়ে যেভাবে অ্যাটাক করে, যে আমার এখানে একটা আছে যেটা আমি শ্রীলঙ্কা থেকে প্রাপ্ত, এই দেখেন ওই যে শ্রীলঙ্কা থেকে প্রাপ্ত একটা স্কেচ আছে। এই যে অবস্থার মধ্যে মানে তারা যে কাউন্টার অ্যাটাক করে বা ব্যাক বলিং করে, এটা স্ট্যামিনা খুব স্ট্রং আমাদের চেয়ে। ওদের বড় এসে ওরা পাতলা পাতলা প্লেয়ার এবং ছোটোখাটো, এবং ওদের স্টেমিনাটা এত সুন্দর যে আমি নেপালে গিয়ে দেখেছি, নেপালে যখন গেছি দেখেছি যে নেপালের প্লেয়াররা কিন্তু স্টেমিনা কম, কিন্তু তারা যেভাবে চাপ দিতে পারে এবং চাপ নিতে পারে, এটা কিন্তু মানে আমাদেরও এখন কিন্তু সেই সময়টা এসেছে। আমাদের বিশেষ করে আমাদের পাহাড়ি এলাকার খেলাগুলো বা সাতক্ষীরার প্লেয়ারগুলো, আমি বললাম কিছু আগে যে খুলনা কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে ঢাকা হওয়ার কথা, ঢাকা না হয় যেখানে খুলনা চ্যাম্পিয়ন হয়েছে। কারণটা হলো একটা জিনিসই, যেখানে চাপ নেওয়ার ক্ষমতা এবং চাপ দেওয়ার ক্ষমতা দুটোই কিন্তু অনেকটা বোর্ডের উপর ডিপেন্ড করে। সেটা কিন্তু আমি নেপালে গিয়ে দেখেছি এবং বাংলাদেশেরও ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল, কারণ আমাদের রাঙ্গামাটির প্লেয়ারগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ। জি জি, আমি এটা মনে করি। এবং আমাদের খুলনার সাতক্ষীরার খেলোয়াড়রাও খুব অ্যাক্টিভ, এবং এখানে আমাদের ফারুক ডালি এবং যাকে আমি স্যালুট জানাই, এবং কাজী রাজিবুদ্দিন চপল সহ আমরা যা আছি, আমরা খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এবং আমরা বোধহয় মাস 2-এর মধ্যে মহিলা লিগটা চালু করব। জি, মানে তখন আরও মানে পজিশনটা আরও চলে আসবে। ধন্যবাদ স্যার। যেহেতু আমরা বলে থাকি আমার ভালোবাসা থাকবে না কোনো ছিদ্র পথ, আসুন আমরা এটা সকলেই করি শপথ। কিন্তু ভালোবাসার মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক সময় ছিদ্র পথ, যে পথ দিয়ে কিন্তু অন্যে ঢুকে যায়, সে ঢোকাটা কতটুকু ছিদ্র আপনারা সে বন্ধ করতে সক্ষম হচ্ছেন বলে মনে করেন? হ্যাঁ, এটা একটা আপনি সুন্দর কথা বলেছেন। সব ক্ষেত্রেই কিছু না কিছু পথ সিদ্ধিতে ঢুকতে চেষ্টা করে। এইখানে ভালো একটা প্রশ্ন করেছেন, সেই কথাটা বলে। আর্চারিতে এক সময় 5 লাখ টাকা দিয়ে আমাদের শুনেছি কি জয়যাত্রা টেলিভিশনের মালিক হেলেনা জাহাঙ্গীর ঢুকতে চেয়েছিলেন। আচ্ছা, তখন সেখানে কিন্তু প্রতিবাদ স্বরূপ আমি প্রতিবাদ করছিলাম যে ওনাকে যদি ঢুকে দেখা যাচ্ছে চল ভাই আপনারই এক সময় জায়গা থাকবে না, উনি সেই জায়গাটা নিয়ে যাবে। তাই নাকি, তুমি চিনো? আমি কই হ্যাঁ 100% চিনি। এখন ভবিষ্যতে আপনারা তাই পরে আমার কথাই কিন্তু উনি আর সাইডে ঢুকতে পারে না। কাজে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমাদের দুষ্টু প্রকৃতির মানুষগুলোকে এই স্পোর্টসে না আনার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা উপভোগ করছেন ধনী স্পোর্টসের পক্ষ থেকে আমাদের ক্রীড়া লাইভ আড্ডা। যেহেতু আমরা একটি কথা সবসময় বিশ্বাস করি, আমার ভালোবাসা সূর্যের মতো নিরপেক্ষ, দীর্ঘস্থায়ী বহন করবে তারই সাক্ষ্য। কে কতটুকু কর্ম করতেছি সেটা কিন্তু প্রমাণ মিলবে যে আমার সে দীর্ঘস্থায়ী সেখানে অবস্থান করার মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী অবস্থান করে যাচ্ছেন। একটি সময় ছিলেন ছাত্র, ওই সময় ছিলেন তারা কিন্তু প্রিয় পাত্র, এখনও কিন্তু সেই জায়গাটা কিন্তু ধরে রেখেছেন সংগঠক হিসেবে। সেই সংগঠনের মধ্য দিয়ে ইতিমধ্যে আলো জ্বালাতে সক্ষম হয়েছেন আমাদের সেই ক্রীড়াঙ্গনের মধ্যে অন্যতম আমাদের সেই ASM আখতারুজ্জামান। আখতারুজ্জামান সাহেব, আপনাকে আরেকবার স্বাগত জানাবো, এবং এই মুহূর্তে আমি আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সেই বিশেষ করে সালাউদ্দিনের সগির ভাইকে।
সবির ভাই, যেহেতু আমরা গত বছর আমরা দেখেছি তারই আলো কিন্তু এই বছরে কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু আমরা বলে থাকি প্রথমবার এসেছি শেষবারে নয়, এই ধরনের আয়োজন যেন প্রতিবারই হয়। আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে অনুর্ধ-14 সেখানে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছেন এবং যার পৃষ্ঠপোষকতা আছে আমাদের বসুন্ধরা কিংস। ধারাবাহিকতা 2 বছর আপনার সফলতার সহিত সেখানে কিন্তু পিছনে ফেলে এসেছেন। সাফল্য, গৌরব, ঐতিহ্য সংগ্রামের মধ্য দিয়ে সামনে অত্যাসন্ন আপনাদের সেই তৃতীয় পদার্পণ, এবং সেই তৃতীয় পদার্পণে আমরা দেখতে পেয়েছি যে রাত্রিকালীন সময়ে আপনারা কিন্তু ফ্ল্যাগ লাইটেরও স্বপ্ন দেখছেন। কেন সেই স্বপ্নটা দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ, ভালো একটি কোশ্চেন। জি, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সংগঠন। যদি 2 লাখ ভিউয়ার্স জি আমাদের এটাকে ফলো করে। জি। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসেন জুবাইরের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। জি জি। দেখেন, একটা সংগঠন করতে গেলে ভালো মন্দ সবই থাকে, অবশ্যই। আপনার পরিবারেও কিন্তু ভালো মন্দ সবাই আছে। আমরা বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম 2014 স্টার্টিং জি 16ই ডিসেম্বর, মানে এইটা নিয়ে আমরা প্রথমে কিন্তু আসলে বুঝতে পারি না যে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের কাজটা কি। আমরা মানে নিজেরা একটা ফিল করছি। বাংলাদেশের নেতৃত্ব দেওয়া ফুটবলটাকে কিন্তু, রাষ্ট্রীয় ফুটবলটাকে যে জাতীয় দল রয়েছে তাদেরকে কিন্তু মাত্র অনলি আমরা 3 গাইজ 4 গাইজ 5 গাইজ আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে গ্যালারিতে যেতাম। তখন কিন্তু বাংলাদেশ টিমকে এরকম সাপোর্ট কেউ করতো না, ক্রিকেটটাকে কেউ করতে না। আমরা কিন্তু দেখেন, আপনি বাংলাদেশ টিম ফুটবলকে তখন আমরা ওই আমলের স্টার কারা ছিলেন ভাই কিন্তু অলরেডি হিজ দ্য ইনফরমেশন দিয়ে দিছে। আপনিও জানেন নজরুল ভাই, আমি হয়তো আপনাদের জুনিয়র, অনেক ছোট, এত কিছু জানি না। তারপরেও ক্রিকেট ক্রীড়া সংগঠক হিসেবে আমি পাশাপাশি আমার চাকরির জীবন, কষ্টের জীবন পার করে আজকে আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 12টা-13টা সংগঠনের সাথে আমি নিজে কাজ করছি, এবং আমারও নিজেরও কিছু প্রতিষ্ঠাতাও সংগঠন রয়েছে, আপনারা নিজেরাও জানেন। এর মাঝেও ভালো কাজ করতে চাই। জি, অবশ্যই। যেরকম ভাইয়া ভালো কাজ করে দিচ্ছেন, আজকে ভালো কাজের কারণে কিন্তু আজকে আমি এখানে বসতে পেরেছি। আমি তাকে তো চিনিই না, কীভাবে আমি এখানে বসবো কোনোদিন ভাবিনি। এটা আল্লাহ পাকে তৈরি করে দিয়েছে, মানে সেই স্পোর্টসে সেতুবন্ধন রচনা করে দিয়েছে। মানে আপনি দেখেন, স্পোর্টসটাকে আপনি স্পোর্টস দিয়ে কিন্তু বন্ধুত্ব হয়। জি জি। মানে এত বড় একটি বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কিন্তু আপনি টাকা দিয়েও পাবেন না। জি। আজকে আল্লাহ আমাকে এখানে আনছে, ভবিষ্যতে আরও আনবে ইনশাআল্লাহ। যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম আমরা 2বারের মতো প্রোগ্রাম করেছি। হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে এবং বাইরেও আমরা সারা জাগিয়েছি, এবং আমাদের একটি প্রচেষ্টা আছে 3 নম্বর একাডেমি কাপটা আমরা করব। অলরেডি কাজ চলছে, আমাদের সেক্রেটারি সাদাত হোসেন জুবায়ের অনেক কাজ করছেন, এবং আমরা বিভিন্ন কাজে সংগঠনে জড়িত। আপনি জানেন ইতিমধ্যেই কিন্তু আপনি আমাকে কিন্তু খেলার মাঝখান থেকে একটা টুর্নামেন্ট থেকেই নিয়ে আসছেন, ফুটবলই। এটা কিন্তু বাংলাদেশের নতুন এসেছে, এটা আমি কিন্তু এটার মেম্বার। এটা নিয়ে কাজ করছি। আমার শেখ রাসেল স্পোর্টস একাডেমি খেলছে সেখানে, এবং আমার 9 স্টার যুব সংঘ আমার টিম খেলছে, 2টা টিমই আমাদের খেলছে। আপনারা জানেন 3 দিনব্যাপী প্রোগ্রাম এটা। যখনই আপনার সাপোর্টার্স ফোরাম দেশ বিদেশে ভালো সাপোর্ট পেয়েছে, এবং যার প্রচেষ্টায় মানে স্পন্সরশিপ পাওয়ার বাই বসুন্ধরা কিংসের সম্মানিত প্রেসিডেন্ট ইমরুল হাসান সাহেবকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এবং ধরনী স্পোর্টসের মাধ্যমে। আপাতত একজন ক্রীড়াপ্রেমী নিজে কিন্তু সেই স্কুল জীবনে কিন্তু অনেক খেলেছেন, এবং প্রাইমারি বলে ওই আমলে সে ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন। ওই ছবিগুলো আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দিতে পারি। হ্যাঁ, আমি খুব মানে ক্রীড়া অঙ্গনে যারা ভালো ভালো ওই আমলের যে ছবিগুলো আছে আমি খুব চয়েস মতো নামিয়ে রাখি আমার দরকার পড়ে। আমি আসলে বঙ্গবন্ধুকে যেভাবে ভালোবাসি, আমি স্পোর্টসকে এক্স প্লেয়ার, এক্স সংগঠন তাদেরকেও কিন্তু আমি অনেক ভালোবাসি, কারণ আমি স্পোর্টস দিয়ে কিন্তু আজকে আমার এই পর্যন্ত এসেছি। আমাকে সালাউদ্দিনকে কে চিনতেছে? আমি কিন্তু স্পোর্টস দিয়ে আমাকে চিনেছে।
আজকে ভাইয়া যেরকম সম্মানিত হয়েছে, আমিও বিভিন্ন জায়গাতে সম্মানিত হয়েছি। এটি শুধু একমাত্র আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জাস্ট ওনাদের সেই পথ অনুসরণ বা অনুকরণ করে রাইট, তাদের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই। আমরা জুনিয়র, আমরা একসময় এই ক্যাটাগরি ভাইয়াদের ক্যাটাগরিতে চলে যেতে চাই এবং কাজের মাধ্যমে কথা কম কাজ বেশি, এটাকে আমি ভালোবাসি। যেটা বলেছেন সাপোর্টার্স ফোরাম একটা 3 প্রোগ্রামে আমরা চিন্তা করছি ডিনাইট করার জন্য, ফাইনালটা ডিনাইট হবে। হ্যাঁ, আমরা এটা প্রস্তুতি চলছে আমাদের। ইমরুল ভাই যদি আমাদের আচ্ছা, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছি সেই উন্নয়নের সেখান থেকে কিন্তু জলমলাগে প্রতিচ্ছবি, যে প্রতিচ্ছবি সৃষ্টি করছে আপনাদের পথ চলার রবি, এত প্রতিচ্ছবিগুলি কিভাবে আসে আপনাদের? এটা আসলে সব কিছুই সম্ভব কিন্তু স্পন্সরের মাধ্যমে। আপনি যখনই একটা স্পন্সর পাবেন, যখনই আপনি একটা অর্থ পাবেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের স্পন্সর তো আমি দেখতে পাচ্ছি জাতীয় পর্যায়ে অনেকে পায়, কিন্তু বাট এইভাবে এত আলোড়ন সৃষ্টি করতে এটা বললাম তো, প্রথমে তো আল্লাহ, দ্বিতীয়ত আমাদের মা বাবার দোয়া, মুরব্বীর দোয়া, ক্রীড়া সংগঠকদের দোয়া। আমরা শুধু একজন, আমাদের দেখেন আমাদের কিন্তু আমাদের এটা রেজিস্ট্রেশন করার না, আমাদের কাজের উপরে কিন্তু বসুন্ধরা কিংস স্পন্সর দিচ্ছে, যেই টাকাটাই আমাদের স্পন্সর করছে ভালো অ্যামাউন্ট। আমরা প্রত্যেকটা একাডেমি আমাদের প্রতি খুশি এবং আয়োজনে খুশি। আপনারা জানেন প্রত্যেকটা গেম কিন্তু আমাদের প্রোডাকশনে লাইভ চলে, খেলাটা আমাদের নিজস্ব পেজ থেকেও যায়, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে। আমরা এবার ডিসিশন নিয়েছি, ইমরুল ভাই যদি বলে যে আমরা ডিনাইট করতে চাই ফাইনালটা, অলরেডি প্রসেসিং চলছে আমাদের। আমরা এবং বাইরের থেকে বিদেশ থেকে একাডেমিগুলো আমরা একটা একাডেমি এনে বিদেশের একাডেমি একটা টুর্নামেন্ট করতে চাই। অলরেডি আমাদের সেক্রেটারি সাদাত জুবায়ের বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠাতা মুক্ত দেশগুলোকে আমরা অলরেডি কথা চলছে আমাদের বিদেশে, জুবায়ের সাথে কথা বলছি। থেকে এটা চিন্তা ভাবনা না চিন্তা ভাবনা আরও আগে আমরা সেকেন্ড টাইম যখন করেছি, 2 টাইমে আমাদের টকিং দ্য ফর কান্ট্রি, আমাদের আল্লাহ রহমতে সবাই পজিটিভ আসতে চায়। শুধু এখন আমাদের আমরা কবে দাওয়াত দিতে চাই সে অপেক্ষায় আছেন। আমরা যদি এই ধরনের কাজ করতে পারি, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম কিন্তু আমাদের সংগঠন, দেশের সংগঠন, আপনাদের সংগঠন, আপনাদের সংগঠন বিধায় ভালোবাসায় কিন্তু আজকে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম তৈরি হয়েছে। আপনাদের বললাম তো 5জন মিলে আমরা গ্যালারিতে বাংলাদেশে সাপোর্ট করেছি। এখন 2 লাখ মেম্বার ইয়ার, 2 লাখ ফলোয়ার, মানে এটা কিন্তু বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামই সম্ভব এবং এই আমাদের কাছে কেউ নাই এবং এটাই প্রথম সংগঠন বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দেওয়া ফুটবলকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সাপোর্টার হচ্ছে প্রধান প্রাণ, সাপোর্টার বিনা লাগে না গ্রাম, তারাই জন্ম দেয় আমাদের সে মান সম্মান। অবশ্যই আপনি দেখেন আর্চারি ফেডারেশন, আপনি যখন একটা ইন্টারন্যাশনাল ইসলামী সলিডারিটি চলে, আমি এটা সেখানে দায়িত্ব পালন করি। কাজী রাজিবুদ্দিন চপর সাহেব আমার খুব আস্থাবাদন স্যার, আমাকে খুব ভালোবাসেন। সে আমাকে এই প্রচেষ্টায় এক সময় আমি জব করতাম তার ফেডারেশনে, যখনই আমি তার চাকরিটা ছেড়ে আমি ক্রিকেট জগতে আসি, উইলস কাপ দিয়ে আমার ক্রিকেটে আসা, বঙ্গবন্ধুতে উইলস কাপ হতো, বাংলাদেশ ইন্ডিয়া, এইখান থেকেই আমার ক্রিকেটের যাত্রায় আসা। তারপরে আস্তে আস্তে আমি কাজের বিনিময়ে সংগঠক হিসাবে তৈরি হয়েছি, ভাইয়ার মতনই সেম জব। আসলে মানুষ ভালো না বাসলে আমি এত দূর আসতে পারতাম না। আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং মানুষের দোয়ায়, আমি মা বাবার দোয়ায় এত বড় সম্মান আপনাদের জন্য পেয়েছি। এই জন্য আমি বলতে চাই আমাদেরকে ভালোবাসছেন দেখে আজকে আমি এখানে এসে বসতে পারতেছি এবং এরকম একজন লোকের সাথে আমি আড্ডা দিচ্ছি আজকে। আমি জানি না আল্লাহ পাক কতটুকু আমাকে ভালোবেসে আজকে এখানে আনছেন। আমরা সবাই সুস্থতা দান করি। মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়া বান্ধব সরকার ইজ দ্য গোড প্রাইম মিনিস্টার। তার ফাদার স্পোর্টস মাইন্ড, সংগঠক এবং নিজে ফুটবল খেলেছেন, আবাহনী ক্লাবটা প্রতিষ্ঠিত করে গেছেন শহীদ শেখ কামাল সাহেব। হ্যাঁ, তারপরে দেখেন ধানমন্ডি ক্লাব, লেফটেন্যান্ট কর্নেল, তার মানে এই যে বঙ্গবন্ধু পরিবার যে স্পোর্টস নিয়ে কাজ করেছেন, এখনও দেখেন প্রাইম মিনিস্টার কিন্তু মানে সময় পেলেই কিন্তু আপনি দেখেন ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হ্যাঁ, আজকাল চমক একটা ফোন দিচ্ছে বোর্ড প্রেসিডেন্টকে, মাননীয় নাজমুল হাসান পাপন সাহেবকে, আমি আসছি। এই যে অনুপ্রেরণা প্লেয়ারদের, এই যে দর্শকদের একটা ভালোবাসা, হ্যাঁ, বাংলাদেশের প্রেস বক্সে এসে রাষ্ট্রীয় ফ্ল্যাগ উড়ানো, আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ডিউটি করেছি ক্রিকেটে। আজকে আপনি বলতে চাচ্ছেন পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন,
এই জন্য কি বেড়ে গিয়েছে আপনার আকর্ষণ? জি অবশ্যই। আমি যখনই রাজনীতির লেভেলেও কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হয়েছেন, আমি কিন্তু ক্রিকেট দিয়েই তার কাছে গিয়েছি। আমি দল করি, রাজনীতি করি, সেটা একটা বঙ্গবন্ধুকে ভালোবেসে রাজনীতি করি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন, মায়াবাই মরহুম ঢাকা সিটির মেয়র ছিলেন, যে নগর পিতা ছিলেন, সে ইন্তেকাল করেছেন জানেন, গ্রেনেড হামলায়। অনেক দক্ষ সংগঠক ছিলেন। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দল ছিলেন, পার্টি অফিসে আমরা তখন ছোটোবেলায় ঈদে আমাদের কাপড় দিতেন, হ্যাঁ, কাছ থেকে বুকে নিয়ে কাপড় দিতেন, আমাদের ঈদের উপহার দিতেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশকে শাসন করছেন। আমি আমার জব থেকে ক্রিকেটের তার নিজের পার্সোনাল ডিউটি করতাম। তিনি মানবতার মাতাও। জি অবশ্যই। আপনি দেখেন রাষ্ট্রকে কিভাবে সাজিয়েছে। আজকে দেখেন আমাদের যে এত বড় একটা ব্রিজ দিচ্ছেন, এই আমাদের মানে উত্তরবঙ্গে যারা রয়েছে আমরা, আমার বাড়ি আমার নিজ হোম ডিস্ট্রিক্ট বরিশাল মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। আমি মানে স্বপ্নে এটা ভাবতেই পারি না। আমি মনে করব যে বিমান দিয়ে যাচ্ছি, আমি কখন যাব। মানে আগে এসেছিলাম নিচ দিয়ে, এখন যাব, এখন আমি কবে যাব, সেই আমার সেই মানে ঘুমটাই আমার যেন মানে স্বপ্নের প্রহর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গিফট করবে। আপনাদের ওই এলাকারই একজনের সন্তান, বিশেষ করে এলিসা, সে ঝিনাইদহ এলাকা থেকে, তিনিও কিন্তু সে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা আসতে চান, সেই অপেক্ষায় তিনি কিন্তু আছেন। আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানিয়েছেন এলিসা, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং সাবেক রেফারি এবং আমাদের সেই ধারাভাষ্যকার। জি জি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, সালাম রইল। এবং বিশেষ করে আপনার সাথে কিন্তু আরেক সঙ্গী, যিনি বিশেষ করে বাংলাদেশ ফুটবল, আমাদের সেই ঘরোয়া ফুটবল সমর্থকের প্রতিষ্ঠাতার সভাপতি আমাদের আকিব হোসেন পিন্টু, তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছেন, আপনাদেরকে আমার সালাম জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদেরকে ফলো করার জন্য, এই প্রোগ্রামটা দেখার জন্য আপনাকে ধরনের স্পোর্টসের পক্ষ থেকে অভিনন্দন। ভালো থাকবেন। হ্যাঁ ধন্যবাদ। আরেকবার আমরা আসতে চাই আমাদের আজকের মাননীয় অতিথি জনাব ASM আখতারুজ্জামান। যেহেতু স্যার আমরা বলে থাকি শিখবো খেলা, কাটবে বেলা, সৃষ্টি হবে আনন্দের মেলা, চমৎকার খেলে জীবনটাকে ধরবো মেলে। এবং আপনিও কিন্তু জীবনটাকে অনেকভাবে ধরে মেলেছেন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে, এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে কতটুকু আপনি সেখানে অ্যাচিভমেন্ট, সেই সমস্ত অর্জনগুলি, যে অর্জনগুলি আপনি ইতিমধ্যে আমাদের গ্লাসের মধ্যে সাজিয়ে রেখেছেন, একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন। যেহেতু আপনার জীবনে আমরা জানি অনেক প্রাইজ ইতিমধ্যে আপনি পেয়েছেন, সব বলা সম্ভব না, সেখানে বিগ যে প্রাইজগুলি আপনি পেয়েছেন যদি একটু বলেন আমাদেরকে। সেখানে এখানে একটা কথাই বলা বাহুল্য, আমি যেটা বলতে চাই, আমি এখনও কিন্তু শ্রেষ্ঠ প্রাইজটা পেতে পাইনি। আচ্ছা, শ্রেষ্ঠ প্রাইজ আমার যেটা আমার ভাই পেয়েছেন, জি, আমি সেই অনুসারে কিন্তু চলে যাচ্ছি। কোনটা পেয়েছেন শ্রেষ্ঠ একটু যদি বলেন? ক্রীড়া সংগঠক যেটা ক্রীড়া সংগঠক হিসাবে উনি শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন, এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পুরস্কার। আমার ওখানে কিন্তু যাওয়ার ইচ্ছা, যে ওইটাই আমার কাছে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। এর বাইরে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো আমার কাছে, আমি সবগুলো অ্যাওয়ার্ডকে আমার কাছে সন্তান তুললো, কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আমার কাছে কোনোটা অগ্রহণযোগ্য না, কারণ সবাই ভালোবাসে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। 2 দিন আগেও আমার সাকিব ভাই দেখেছেন যে আমাকে রিং বল ফেডারেশন থেকে আমাকে সম্মানিত করেছেন, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ। এরকম প্রত্যেকটা সংগঠন যেগুলোতে আমি কাজ করেছি সব সংগঠনে আমাকে মোটামুটিভাবে অ্যাওয়ার্ড প্রদান করেছেন। আমি তাদের কাজের স্বীকৃতি হিসাবে সেই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি, এবং এর পাশাপাশিও আমি একজন নাট্য প্রযোজক হিসাবেও ভালো নাটকের জন্য, ভালো জন্য অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি। কিন্তু শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড বলতে যেটা বোঝায় জাতীয়ভাবে, সেটা কিন্তু আমি জাতীয়ভাবে পেয়েছি। অবশ্যই জাতীয়ভাবে পুরস্কারটা পেয়েছি, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই যে পুরস্কারটা পেয়েছিলেন, এবং সেই পুরস্কারের মধ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু হাতের একটা স্পর্শ আছে, অবশ্যই একটা সেন্ট আছে। আপনার সেই সেন্ট পাওয়ার জন্য আমি সেই উদ্গ্রীব হয়েছি, এবং কবে পাবো সেই সেন্টটা, যে আমার মৃত্যুর আগে যেন আমি সেটা পেয়ে যেতে পারি, সেটা সেই জন্য আপনাদের কাছে দোয়াও চাই, এবং আমি সেভাবে কাজও করে যেতে চাই, যে আমি যেন একটা সেটা যেতে পেয়ে যেন আমার জীবদ্দশা পেয়ে যেতে। হ্যাঁ ধন্যবাদ। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমাদের ASM আখতারুজ্জামান, যিনি আমাদের ক্রীড়াঙ্গনের সেই কামান, এতগুলি অর্জন তিনি পেয়েছেন, সেখানে কিন্তু মাঠের মধ্যে দিয়ে গর্জন, চমৎকার তার অর্জন। এই অর্জনগুলি যদি লাস্ট মুভমেন্টে একটি স্বীকৃতি তিনি পেয়ে আছেন। আমরা আমাদের
সেই জাতীয় পর্যায়ে যারা এই সমস্ত পুরস্কারে ভূষিত করে থাকেন, এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে আপনারা সেখানে বেছে বেছে যাদের অর্জন সামাজিকভাবে হোক, সেখানে বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে হোক, এই ধরনের রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিরা যেন এই সমস্ত পুরস্কারে ভূষিত হন, সেই দিক দিয়ে আমরা সাধারণ জনগণ হিসাবে কিন্তু ওনাদের পক্ষে সাপোর্ট দিচ্ছি, যেহেতু ওনারা কিন্তু সে প্রাপ্তির কাতারে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আমরা সবসময় বলি তাহলে কেন ওনারা পাবেন না, যেহেতু অন্যরা পাচ্ছেন ওনারা পাবেন, সে আশা ব্যক্ত করছি আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছি বিশেষ করে খেলাধুলার মধ্যে দমনে ঘাটতি, বয়সে উঠতি, মনে আছে ফুর্তি, প্রতিভায় ভর্তি, এবং সেই প্রতিভা নিয়ে আপনি অনেক সেখানে অর্জন করেছেন। লাস্ট মোমেন্টে এখনও কি মনে হয় যে সেই দম আছে আমার, আমি সে পুরস্কারটা অবশ্যই পাবই? অবশ্যই আমি চিন্তা করি, একটা জিনিস চিন্তা করি যে উৎপেতে থাকা যদি হায়নার দল যদি বাধা সৃষ্টি না করে, উৎপেতে থাকা শকুনের দল যদি বাধা সৃষ্টি না করে থাকে, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে অশুভ শক্তির কথা, সেরকম উৎপেতে থাকা যদি হায়নার দল বা শকুনের দল বাধা সৃষ্টি না করে, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ কামিয়াব হব। কারণ আমি কাজ করে যাচ্ছি দেশের জন্য, আমি কাজ করে যাচ্ছি যুব সম্প্রদায়ের জন্য, আমি কাজ করে যাচ্ছি দেশের তরুণ প্রজন্মের জন্য, যারা এই দেশকে, এই মাটিকে ভালোবেসে আমি এদের জন্য কিছু করে যেতে চাচ্ছি। আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, এক সময় আমাকে চলে যেতে হবে। এই চলে যাওয়ার আগ মুহূর্তে যাতে আমি একটা ভালো কাজ করে দেখাতে পারি, মানুষ যাতে আমাকে আরও কিছুদিন মনে রাখে, একটা প্রজন্ম যখন মনে রাখতে পারে, বা আমার এক সময় সন্ততি করে আমার একটাই মাত্র মেয়ে ডাক্তারি পড়ে, ভবিষ্যতে যদি তার কখনো সন্তান সন্ততি হয়, একটু বলুন। ওনার নাম রাফিকা জামান, সে এসএসসি দুইটাতেই গোল্ডেন GPA 5 পাওয়া, এখন সে ডাক্তারি পড়তেছে, থার্ড ইয়ার ফাইনাল হলি ফ্যামিলিতে পড়তেছে, এখন সে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। ফাইনাল পরীক্ষাতে যখন তার সন্তান হবে, তখন যখন দেখবে যে তার নানা এত অর্জনের মধ্যে, তখন সেও নিশ্চয়ই গৌরব বোধ করবে যে আমার এই স্পোর্টসের দিকে এগিয়ে যাবে, বা সমাজসেবামূলক কাজে নিজেকে। আমি নিজে একজন ব্যাংকার, আমি নিজেও কিন্তু একজন নিজেকে সেবাদানকারী ব্যক্তি হিসাবে পরিচয় দেই, কারণ আমি মানুষকে সেবা দিচ্ছি, তারপর আমি স্পোর্টসের মাধ্যমে সেবা দিচ্ছি। সেই একই রকমভাবে আমার মেয়েকে কিন্তু গড়ে তুলতেছি যে একজন ডাক্তার হিসাবে সেও কিন্তু সেবা দিয়ে মানুষের জীবনকে বাঁচাতে পারবে। আমি যখন দেখলাম যে একজন বিভিন্ন জায়গায় যখন মানুষ যায়, তখন দেখে যে অনেক রুগী দাঁড়ায় থাকে, বসে থাকে, ট্রিটমেন্ট পায় না, সেই হিসাবে চিন্তা করে আমি তাকে বললাম যে মানুষের সেবা দিতে, সেবার উপর, মানব সেবার উপর কোনো সেবা বড় সেবা নাই। তো বলতেছে বাপ্পি আমি কী করবো? তখন আমি বলতেছিলাম যে তুমি এটাই করতে পারো যে দুইটা প্রজন্ম আমরা একটা, আমার বাবার প্রজন্ম এবং আমাদের প্রজন্ম আমরা ব্যাংকার ছিলাম, তোমার প্রজন্ম তুমি অন্য কিছু করো যে সেবা দিতে পারো। কোন সেবা? আমি বলতেছি ডাক্তারি পেশা সবচেয়ে এখন বড় সেবা, তুমি সেই সেবার দিকে গিয়ে যাও। এবং মাশাআল্লাহ সে এখন একজন আইডিয়াল স্কুলের একজন মানে মেধাবী স্টুডেন্ট হিসাবে সে কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত, যে এখানে হচ্ছে গোল্ডেন GPA 5 এসএসসি দুইটাই পাওয়া। ধন্যবাদ। তারপরেও স্যার একটা দুঃখ কিন্তু থেকে যায় আমাদের এই বিশেষ করে চিকিৎসা সেবার বিজ্ঞানে বাংলাদেশের, সেখানে কিন্তু ছেলে মেয়েরা কিন্তু অগণিত মেধা অর্জন করে তাদের এই স্থানে আসতে হয়, এবং সেখানে আবার বিশেষ দিয়ে তাদের সরকারি প্রাপ্তি হতে হয়। এত অর্জনের মধ্য দিয়ে যখন তারা সুযোগ পায়, সেই সুযোগটা যখন তারা ভালো একটা ডাক্তারি এবং সরকারি প্রতিষ্ঠানে যায়, সেখানে যে কেন তাদের মনোভাবটা একটু চেঞ্জ হয়ে যায় স্যার। সেই যে শপথটা নিয়ে তারা কিন্তু আমাদের চিকিৎসা সেবায় আসেন, কিন্তু যখনই তারা কর্মে ঢুকে যায়, সেখানে দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে কিন্তু থার্ড ক্লাস প্রাপ্ত ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা সেবায় যে আমাদের থেকে কিন্তু এগিয়ে যায়, বাট আমরা কিন্তু সেখানে পিছিয়ে যাচ্ছি, যদিও আমাদের অনেক মেধা নিয়োগ। কেন স্যার সেটা? এখানে আমার একটা বক্তব্য আছে, সেই বক্তব্য হলো গিয়ে যার যে এলাকায় পোস্টিং সেখানে না দিয়ে যদি আমাকে মেয়েকে যদি খাগড়াছড়ি দেওয়া হয় বা বান্দরবন দেওয়া হয়, ও ঢাকার সন্তান, ওকে যদি ঢাকার আশেপাশে না দিয়ে যদি খাগড়াছড়ি দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে সে চিন্তা করবে, যে কখন সে চলে আসবে। মানে স্থান কাল পাত্র একটা বিষয় আছে, মানে পোস্টিংটাই এখানে আমার মনে হয় যে মুখ্য ভূমিকা পালন করে। ধন্যবাদ স্যার। এখানে এলিস হক সাহেব আমার বিশিষ্ট আমাদের ক্রীড়া সংগঠক, বিশ্লেষক এবং গবেষক, তিনি বলেছেন একাডেমি মানে স্কুল ট্রেনিং, থিওরি, প্র্যাকটিক্যাল যাবতীয় সুযোগ সুবিধা থাকা, শুধু মাঠে খেলার জন্য একাডেমি না। তিনি আবার বলেছেন ক্রীড়া সংগঠক হতে হলে নিজেকে জহুরি হতে হয়, সততা এবং সতের প্রাণে নিবেদিত হতে হয়, শুধু টাকা খাওয়ানোর জন্য না। তিনি আবার বলেছে ক্রীড়াঙ্গন হতে হয় সম্পূর্ণ অরাজনৈতিক অঙ্গন, খেলাধুলার ময়দান হিসেবে।
ফুটবল, ক্রিকেট না কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, সাঁতার, দাবা, মুষ্টিযুদ্ধ, ভারোত্তোলন, আচার্য, বাস্কেটবল সহ অন্যান্য খেলাধুলা খেলোয়াড় তৈরি করাই একাডেমির প্রধান পূর্ব শর্ত। আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে, সকল সময় শুনবেন এবং বিভিন্ন সময় আমাদেরকে করে দেবেন। বিশেষ করে আরও আমরা দেখতে পাচ্ছি তিনি বহু আমাদের দিয়েছেন। পরবর্তী সময় আমাদের শ্রদ্ধেয় মানবর অতিথি আপনাদের সে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিবেন, যেহেতু অনেকগুলি প্রশ্ন নিয়ে এসেছেন আমাদের সে এলিশক সাহেব। আবার আখিরুন্নেসা তিনি আবার বলেছেন, তাহসিন ভাইয়ের প্রযোজনায়, নজরুল ভাইয়ের উপস্থাপনায় ধরনী স্পোর্টস অনেক দূর এগিয়ে যাবে আশা করি এবং দোয়া করি ইনশাল্লাহ। আপনাদের আশীর্বাদের হাতটুকু যদি আমাদের মাথার উপরে থাকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। সেই আশীর্বাদে ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। যেহেতু আজকের সে ASM আখতারুজ্জামান সাহেবের মতো ব্যক্তিকে পেয়েছি, সালাউদ্দিন সগীর ভাইয়ের মতো ব্যক্তিকে পেয়েছি, এইভাবে পরতে পরতে আমরা অনেক দূর আগাবো। যেহেতু আমাদের ভিতরে একটি সততা আমরা কাজ করছে, যেহেতু শুধু ক্রীড়াঙ্গনের জন্য কিন্তু আমাদের সেই ধরনী স্পোর্টসের জন্ম, অন্য কিছুর জন্ম নয়। যে ক্রীড়াঙ্গনের জন্ম আমাদের সে আখতারুজ্জামান ব্যক্তিবর্গদের, যে ক্রীড়াঙ্গনের জন্ম আমাদের সে সালাউদ্দিন সগীর ভাইদের, এইভাবে আমরা ক্রীড়াঙ্গনকে শুধু সাজাবো। একজন এক একটি সাবজেক্ট নিয়ে কাজ করি না। যে সাবজেক্ট আছে, যেহেতু ওনার মেয়ে আছে, আমাদের চিকিৎসা বিজ্ঞান আছে, তিনি সে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করবেন, ভালো একটা সাফল্য সেখানে তিনি পাবেন, এই আশা ব্যক্ত করছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে। যেহেতু আমরা সবসময় একটা কথা বলে থাকি, বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক, সকলেরই সাঁতার শিকার সেখানে অধিকার পৈতৃক। কিন্তু ক্রীড়াঙ্গনের মধ্যে কিন্তু সেখানে সাঁতারটা কিন্তু অনেকটা কিন্তু ভালো একটা ভূমিকা রাখে, যে সাঁতারের মাধ্যমে অন্যান্য ব্যায়ামেরও কিন্তু অর্জন হয়। কিন্তু দেখতে পাচ্ছি শহর কেন্দ্রিক সেখানে কিন্তু সাঁতার শিকার ব্যবস্থাটা কিন্তু দিনকে দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। স্যার, যদি আপনি সাঁতার জানেন, অনেক সময় দেখা গিয়েছে যে আপনার জেনারেশনটা সাঁতার জানে না। এই যে একটি বিষয়, সেখানে আপনার কতটুকু গুরুত্ব দিয়ে থাকেন, আর্চারি বিভাগ হোক বা রিং বল হোক বা টার্গেট বল হোক, সেখানে সাঁতারটাকে আসলে আমরা যে কথাটা বলি সেটা গিয়ে প্রত্যেকটা খেলোয়াড়কেই প্রথমে কিন্তু তার ওয়ার্ম আপ করতে হয়, যে মানে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করার সময় কিন্তু সাঁতারও কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে। অবশ্যই প্রথমে কিন্তু খেলোয়াড়, যেহেতু সাকির ভাই ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, বা আমি ফুটবলার প্লেয়ার ছিলাম, দেখা যাচ্ছে একটা প্লেয়ারকে কিন্তু যখন এক্সট্রা টাইমও নামাতে হয়, তার আগে কিন্তু 15 মিনিট তাকে কিন্তু প্র্যাকটিস করে তারপরে কিন্তু তাকে মাঠে নামাতে হয়। তো এখন খেলোয়াড়রা যদি প্র্যাকটিস ছাড়া যদি মাঠে আসে, তাহলে কিন্তু সেখানে নদীমাতৃক বলেই আর দেশমাতৃক বলেই আমার ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমি সেখানে কখনো ভালো খেলোয়াড় হতে পারবো না। তো সেখানে প্র্যাকটিস করতে গেলে একটা খেলোয়াড়কে তার ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, সে তাকে সাঁতার কাটতে হবে, তাকে ধূমপান মুক্ত হয়ে থাকতে হবে, তাকে সম্পূর্ণরূপে অ্যালকোহলভাবে মুক্ত থাকতে হবে, অ্যালকোহল মুক্ত থাকতে হবে, তাকে বাজে কোনো নেশায় আসক্ত হলে সে কিন্তু কখনো খেলোয়াড় হিসাবে সে সাকসেসফুল লাইফ লিড করতে পারবে না। এখন যদি সে আজকে আমার সাথে খেলতে আসলো, কালকে যদি সে ড্রাগের মধ্যে আসক্ত হয়ে পড়ে, পরশু দিন যদি সে দেখা যায় যে কোনো ক্লাবের মধ্যে বসে অ্যালকোহল পান করতেছে, তাহলে তার কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ বলে আমি মনে করি। একটি জায়গায় থেমে যাবে। আপনারা দেখছেন ফুটবলের কিংবদন্তি নায়ক ডিয়েগো ম্যারাডোনা অল্প বয়সে কিন্তু সে কিন্তু তার জীবন আমাদের হারাতে হয়েছে, অথচ তার কাছ থেকে কিন্তু আর্জেন্টিনা দল ওরা অনেক কিছু পেতে পারত, ড্রাগ। হ্যাঁ, কিন্তু কখনো তার কাছ থেকে কিন্তু এই দেশটা কিন্তু বঞ্চিত হয়েছে তার কাছ থেকে অনেক কিছু যেতে পারেন। হ্যাঁ, একটা সময় আছে যে আমি যখন এখন বর্তমান মুহূর্তে দেখেন আর্জেন্টিনা একটা প্লেয়ার মেসি ভালো মানে পারফর্মার, খুবই ভালো পারফর্মার এখন বর্তমান মুহূর্তে, সে কিন্তু এত বছর পর হলেও কিন্তু সে একটা কাপ দলকে এনে দিয়েছে এবং সে এখন বর্তমান মুহূর্তে সুপার ডুপার ফর্মে আছে। কারণ সাফল্য এক সময় ধরা দিবেই। হয়তো আজকে সাফল্য পেলাম না, কালকে পাবো, কালকে না পেলে পরশু দিন পাবো, কিন্তু আমাকে অধৈর্য হলেও চলবে না। এই জন্য আমি ড্রাগ নিতে হবে, করতে হবে বা বাজারের সাথে আসক্ত হবে, সেটা কিন্তু না। সাফল্য কিন্তু মেসিকে যতটুকু দিয়েছে, আর্জেন্টিনার দলকেও কিন্তু 28 বছর পরে এটা শিরোপা এনে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই বিশাল কিছু। আচ্ছা, আমরা বলে থাকি আমাদের হতে হবে রবীন্দ্র প্রতিভাবান, এবং হতে হলে প্রতিভাবান ঠিক থাকতে হবে মুখের এই জবান, কিন্তু আমরা সেই মুখের জবানটা ঠিক রাখতে পারি না কেন মনে করেন আপনি? এটা আসলে সত্যি কথা যেটা বলি, আমাদের পদে পদে দুর্নীতি নামক একটা যে জায়গাটাকে কিছুক্ষণ আগে একজন আমাদের বলেছেন যে নিজেকে সংগঠকরা দুর্নীতিমুক্ত না রাখলে ক্রীড়াঙ্গন কীভাবে আগাবে। খুব দুঃখের সহিত বলছে কথাটা। আসলে কিন্তু আমি ওনার সাথে কিন্তু আমি একমত। ওনার সাথে একমত। ক্রীড়াঙ্গনকে যদি ভালোবাসতে হয়,
শুধু ক্রীড়াঙ্গনকে দেশটাকে যদি ভালোবাসতে হয় আপনি দুর্নীতি মুক্ত দেশটা করতে হবে। দুর্নীতির রন্ধে রন্ধে থেকে আমি যদি বলি আমি স্পোর্টসকে ভালোবাসি, আমি স্পোর্টসকে নিয়ে অদূর স্বপ্ন দেখি এবং ওখান থেকে ওই যে আর্চারিতে যেরকম তীর ফান্ড দিয়েছে বা মধ্যবর্তী ব্যাংক দিয়েছে, সেই ফান্ড যদি আমরা নিজের পকেটে ঢুকাই মানে গ্রেপ করি, তাহলে তো সেইভাবে একটা রোমাঞ্চনা তৈরি হবে না, সেভাবে একজন দিয়া মির্জা তৈরি হবে তো তৈরি হবে না। তৈরি করতে হলে শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, শ্রম দিতে হবে এবং সর্বোপরি নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। এটাই সে গিয়ে সর্বপ্রথম মূল মন্ত্র। দুর্নীতি করে কেউ কখনো বেশি দিন যেতে পারে না। এক সময় না এক সময় তাকে কালো থাবা গ্রাসে পড়তে, আমার ভালোবাসা সূর্যের মতন হতে হবে নিরপেক্ষ। এইটাই হচ্ছে কি মূল মন্ত্র। আমাদের মূল মন্ত্র হলো দুর্নীতিমুক্ত দেশ এবং দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন। তাহলে আমি কি আপনার সাথে সুর মিলে বলতে পারি, ওমা ঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি সবুজ হাসি, আমার সোনার বাংলা আমি ভালোবাসি। এটা এবং সেই সোনার বাংলার একজন সন্তান হিসেবে আপনি কতটুকু গর্ব করেন এবং কিভাবে আমাদের নতুন প্রজন্মরা এই দেশকে ভালোবাসবে? সোনার বাংলা হিসেবে আমি তো অবশ্যই গর্ববোধ করি, কারণ আমাদের দেশ এখন ক্রিকেটে যেভাবে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা সিরিজ কাপ জয়লাভ করছি। আমাদের ফেসবুকের পাতা খুললে দেখা যাচ্ছে যে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম, আমিও অভিনন্দন দিয়েছি। বা আর্চারি যখন রোমান সানা যখন স্বর্ণ পদক পায়, বা কিছুদিন আগে আছে যখন 10টা ইভেন্টেই আমরা স্বর্ণপদক পাই, তখন অভিনন্দনের বন্যায় বেসে যায় আমাদের মনে হয় সব অন্যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে কিন্তু দেশটা কিন্তু আমাদের সবাইকেই ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে যদি না ভালোবাসি তাহলে আমরা ক্রীড়াঙ্গন বলি আর যে ক্ষেত্রেই বলি না কেন আমাদের সাফল্য আনা কঠিন। দেশপ্রেম থাকতে হবে মাস্টবি। দেশপ্রেম না থাকলে প্রধানমন্ত্রী যতই আমাকে সাপোর্ট দেখ বা একজন ক্রীড়ামন্ত্রী যতই সাপোর্ট দেখ, আমার মধ্যে যদি দেশপ্রেম না থাকে তাহলে আমি কীভাবে এই প্লেয়ারদেরকে নিয়ে আমি এগিয়ে যাবো? ধন্যবাদ। প্রথমে নিজেকে সৎ হতে হবে, তারপর সততার সাথে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। এই যে দেশপ্রেম বলেছেন, বিশেষ করে আমাদের 70-80 দশকে যারা আমাদের ক্রীড়াঙ্গনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকেই ছিলেন এই দেশের সুনাগরিক এবং দেশপ্রেমিক। তাদের হাত ধরে কিন্তু আমাদের সেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তারা ছিলেন আমাদের সঙ্গে। বাট বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকে আমরা অনেক কোচ আমদানি করছি, কিন্তু তাদের বিরুদ্ধে দেশপ্রেম নেই। তাদের ভিতরে আছে সেখানে কিন্তু পেশাদারির মনোভাব নিয়ে তারা কিন্তু সেখানে কাজ করছে, কিন্তু পাশাপাশি যদি দেশপ্রেম থাকে তাহলে অবশ্যই আমাদের সেখানে অর্জনটা আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা কি চিন্তাভাবনা আছে যেহেতু আমাদের দেশের ছেলেদেরকে, আমরা সেই দেশপ্রেমিক ছেলেদেরকে এই সমস্ত ক্রীড়াঙ্গনে তাদের কোচ হিসাবে নিয়োগ দেব? হ্যাঁ, অবশ্যই আমাদের চিন্তাভাবনা আছে। আমরা সেরকম চিন্তা ভাবনা করছি যে আমরা সেবারটাকুতে আমরা এখন কোচ হিসাবে নিয়োগ দিয়েছি, আমাদের দেশেরই সন্তান। আর ভবিষ্যতে যদি দরকার হয় তখন আমরা ওদের বিদেশে থাইল্যান্ড থেকে কোচ হওয়ার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু বর্তমান মুহূর্তে আমাদের কিন্তু দেশেরই সন্তান, যেহেতু আমাদের নেক্সট একটা খেলা আছে যে কিংস কাপ থাইল্যান্ডে, সেখানে জন্য আমরা কিন্তু দেশের সন্তান হিসাবে আমরা দেশের সন্তান একজনকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। ধন্যবাদ স্যার। কেননা একটি কথা মনে পড়ে গেল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন চলাফেরা করতেন তখন ওনার সাথে একজন বিধর্মী ছিলেন উপদেষ্টা হিসাবে। তখন ওনার কিন্তু সহযাত্রীরা সহসঙ্গীরা বলেছিলেন যে বিধর্মী লোক কেন আপনার সাথে সেখানে চলাফেরা করছেন। তখন তিনি বলেছিলেন যে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। যখন দেখা গিয়েছে তার সহযাত্রীরা অত্যন্ত বিজ্ঞ এবং সেখানে তারা কিন্তু গবেষণাটা এগিয়ে গিয়েছে, তখন সেই অন্য ধর্মের লোককে তিনি সেদিন বিদায় দিয়ে তখন বলেছিলেন যে আজকে তোমরা সে বুদ্ধিতে পরিপূর্ণ হয়ে গিয়েছ, এখন আর তাকে প্রয়োজনে এই কারণে তাকে বিদায় দিয়েছি। আমরা কি সেই লাইন আপে কি এগিয়ে যেতে পারি যে বিদেশি কোচরা যেটা আমাদের শিখিয়ে দিয়ে যাবে, পাশাপাশি আমাদের দেশের ছেলেদেরকে তাদের সঙ্গে রেখে তাদের অভিজ্ঞ করে তুলি? অবশ্যই সেটা পারবো। এই যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আর্চারিতে এখন যে কোর্সটা সে কোর্সটা জার্মানির কোর্স। হ্যাঁ, এখন জার্মানি কোর্স থেকে শিখার পরে রোমান সানারা এখন বাংলাদেশে প্রতিনিধিত্ব করতেছে। একসময় ওরাই কোর্স হিসাবে তখন দেখবেন যে বিদেশি কোর্স দরকার হবে, প্রয়োজন হবে না, ওরাই তখন প্রতিনিধিত্ব করতে পারবে বাংলাদেশ। কারণ আমাদের দেশের অনেক কোচের কিন্তু মনের ভিতরে অনেকটা আক্ষেপ যে আমরা বিদেশি কোচের থেকে কিন্তু আমরা বেশি কিন্তু সেখানে আমাদের অর্জন আছে, বেশি অভিজ্ঞতা আছে এবং দেশপ্রেম আছে। যেহেতু আমরা বলে থাকি শক্তির চেয়ে আত্মবিশ্বাসটা বড়, তাদের সেই চেতনা আছে। 1971 সাল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা কিন্তু কাজ করতে চায়।
কিন্তু সেই জায়গাটা দেখা গিয়েছে তারা ঢুকতে পারে না, এই জন্য তাদের ভিতরে একটা দুঃখ রয়ে যায়। তা আগামী দিনে সেই দুঃখটাকে আমরা আশা করি লাঘব হবে। অবশ্যই আমি আশা করি ব্যক্তিগতভাবে আশা করি সে লাঘব হবে, এবং আমাদের যে খেলোয়াড়রা আছে, খেলোয়াড়রা যদি সত্যিকার মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা দিয়ে তারা সেই জায়গায় তারা নিজেরাও পৌঁছে যাবে। জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আমাদের দীর্ঘ সময় আমাদের সাথে থেকে ধৈর্য সহকারে আজকে সে ধনী স্পোর্টসের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সেই ক্রীড়া আড্ডা, যে আড্ডায় আমাদের ASM আখতারুজ্জামান সাহেব আছেন আমাদের আরেক বরেণ্য ব্যক্তি, যিনি ক্রীড়া অঙ্গনের একজন সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন, সালাউদ্দিন সগি। তার কাছে আমরা আবার আসতে চাই। সালাউদ্দিন সগি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি ধনী স্পোর্টসের সে লাইভ অ্যান্ড আড্ডায়। বিশেষ করে আপনার আজকেও দেখা গিয়েছে মাঠ থেকে এসেছেন, সেই মাঠে একটার পর একটা খেলা দিয়ে কিন্তু ব্যস্ত থাকে। অনেক সময় ব্যস্ততায় মাঠও কিন্তু অনেক সময় বলে আমাকে আর সেখানে তোমরা চাপ সৃষ্টি করিও না, আমি কিন্তু ক্লান্ত। আপনাদের সেই মাঠটা কিন্তু অত্যন্ত ক্লান্ত, সেই মাঠের সাথে কিন্তু আপনিও অত্যন্ত ক্লান্ত। আজকেও আমাদের সেই আখতারুজ্জামান ভাইকেও সেখানে দেখেছি মাঠে অনেকটা ক্লান্ত সময় কাটিয়েছেন। এই মাঠ নিয়ে আপনারা এত ক্লান্ত কেন? আসলে এটা অনেক বড় দূর, অনেক বহুদূর। আখতারুজ্জামান সে আমাকে ফোন দিছে এই প্রোগ্রামের আগে, মিনিমাম 5-7 বার ফোন দিয়েছে আমাকে। খুব আমাকে বলা হয় যে ব্যাটসম্যানকে ভয় ভিত্তি দেখানো, পেস বলারে যেটা বলা হয়, আমাকে সেরকম একটু টাইডে রেখেছে। সালাউদ্দিন ভাই কখন কই আছেন, চলেন আপনার আপনার ক্রুদের নিয়ে রেডি আছেন কি না। আমি তার সাথেও কন্ট্যাক্ট করেছি, সে নিজেই আমাকে হয়রানি করেছে। এবং মাঠে আমি এত ব্যস্তর মাঝে কিন্তু আমি তার ফোনটা ধরেছি। কেন ধরেছি? আমার কিন্তু চোখ কান খোলা রেখেই কিন্তু আমি কাজ করি। আপনি আমাদেরকে মাঠ থেকে এনেছেন, এটাই বাস্তবতা। পল্টন ময়দানে কিন্তু আসলে দেখেন আমার 3 দিন ব্যাপী আয়োজন, এবং কালকে শুক্রবার দিন আমার সারাদিন ব্যাপী একটি ক্রিকেট। ছোটোবেলার কিন্তু ছবি দেখেছি, গায়ের রং অনেক ফর্সা ছিল, বাট সেখানে সূর্যে সেখানে পড়তে আজকে লড়াকু সৈনিক হয়ে গিয়েছেন, এবং সেখান থেকে অনেকটা কালো হয়ে গিয়েছেন, কিন্তু মনের ভিতরে আছে আপনার চমৎকার একটা আলো, যদিও শরীরটা দেখা যায় কালো। আমরা সবসময় সেই আলোকিত মানুষকে খুঁজে বেড়াই। বিশেষ করে দেখা গিয়ে আপনার আরেকটা টুর্নামেন্ট কিন্তু আসছে, সেটা রাসেল ফুটবল, সেটাও কিন্তু একটা একাডেমি কাপ, এবং সে অনূর্ধ্ব 15। সেটারও আপনি যদি একটু সংবাদটা বলেন। আসলে তখন তো ছোটোবেলায় খেলাধুলা করতাম, আসলে ক্রিকেট টিভিতেই দেখেছি, তখন তো বিটিভি ছিল। আর ওই ধারাভাষ্যকার ছিলেন, আপনারা দেখেছেন, সে কিংবদন্তি ধারাভাষ্যকাররা ছিলেন। তখন আমি বাংলাদেশের খেলা কীভাবে শোনাতাম মানুষকে, ওই মাইক দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাইকের মাধ্যমে রেডিওর কানেক্টর দিয়ে মাইক ছেড়ে যেতাম, চুঙ্গা মাইক। তখন বাংলাদেশ যখন ICC ট্রফি চ্যাম্পিয়ন হলো, 1 বলে 1 রান শান্ত ভাই অশান্ত করে দিয়েছে। তখন খুব আমরা পল্টন ময়দানে খুব ক্রেজি, হায় 1 বলে 1 রান বাংলাদেশ না জানি হেরে গেল। যখন হয়ে গেল 1 বলে 1 রান, উল্লাসিত পল্টন ময়দান রঙে দিয়ে। সাবের হোসেন চৌধুরী বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সাবেক, সম্মানিত সাবের হোসেন চৌধুরী, আপনারা জানেন আওয়ামী লীগের একজন MP মহোদয়, খুব ক্রেজি। ওই যে একবার বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীকে ইউজ করা হলো, যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দিলেন গাড়ি নিয়ে যান এয়ারপোর্টে, দর্শকদেরকে নিয়ে বাংলাদেশ টিমকে নিয়ে আসেন, রক্তের ছড়াছড়ি রঙের ছড়াছড়ি। যাকে পেরেছি কিন্তু জাফরুল্লাহ শারাফাত, হ্যাঁ আমরা কিন্তু তিনি কণ্ঠটা দিয়েছিলেন অনেকে আইডল। বাট আমি কিন্তু এই যে ওইগুলোই কিন্তু ইউজ করে আজকে বাংলাদেশের ক্রিকেটে আমি কাজ করে আজকে এখানে এসেছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই যে শ্যামলা বলেছেন, আসলে মাঠে ছিলাম, সারাদিন ক্রিকেট নিয়ে, সারাদিন আমার ক্রিকেট পপুলার চয়েস ছিল। আমি নিজে হয়তোবা প্লেয়ার ট্যাপ টেনিসটাই খেলেছি বেশি, আমার ওই ধরনের লেভেল খেলা হয়নি। আমি ক্রিকেট বোলিং করা শিখেছি, আমি নিজেই শিখেছি। সাবেক ওয়াসিম আকরাম, শোয়েব আখতার তো পরে এসেছে, তারপরে বাংলাদেশে যারা ছিলেন মডার্নে খেলতেন, রফিক ভাই পেস বোলিং করতেন, এরকম সুপারস্টারদেরকে দেখে আমি টিভিতে শিখেছি ট্যাপ টেনিস। যখনই আমার প্রোডাকশনে কাজ করা হয়, ESPN স্টার স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রোডাকশনে কাজ করি, তখন ওয়াসিম আকরাম তখন ধারাভাষ্যকার হয়ে আসলেন। হ্যাঁ, প্রথম সেই প্লেয়ারদের আমার জীবন আইডল। বগুড়াতে একটা ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কা বাংলাদেশ, ওইটাই লাস্ট বগুড়ার ম্যাচ ছিল।
আমি তখন ওয়াসিম আকরাম ধারাভাষ্যকার ছিলেন, টসের থেকে আসার পিচে যখন টস করেছিলেন আমি তার ব্যাগটা কাঁধে নিয়েছিলাম। নেওয়ার পরে বলেছিলাম যে ওয়াসিম আকরাম, আমি তো তোর ভক্ত, তুই আমাকে একটু মানে উপদেশ দে, একটা টিপস দে যে আমি তো ট্যাপটেনিস খেলি, আমি তোমার ভক্ত হয়ে গেছি, তোমার সাথে যুক্ত। হ্যাঁ, ওয়াসিম আকরামকে যখন ওই পিচ থেকে টস করতে আস্তে আস্তে যখন আমি টেসিল মানে তার ধারাভাষ্যকার রুমে আসলাম, তখন আমি বললাম যে আমি তো পেস বলার, লেফটি বলার, বাংলাদেশে কিন্তু তখন লেফটি বলার অনেক দাম ছিল, এখনও কিন্তু লেফটি বলার নাই। যদি আপনি চিন্তা করেন, হাতে কোনো কয়েকজন বাংলাদেশে এসেছে। কিন্তু আমি যখন যে আমলে আমার মানে ওই যে বলেছেন তরুণ যে বয়সটা ছিল, টকবকে বয়স, তখন এখনও আছে, এখনও যদি আল্লাহর রহমতে আপনি ট্যাপটেনিস বল করি, আমরা বিকালে খেলি। ক্রীড়াঙ্গনে যারা থাকে তাদের কিন্তু দেখা গিয়েছে বার্ধক্যর সময় মনে হয় না যে আমি বার্ধক্য হয়েছি, আমি এখনও কিন্তু 18 বছর। আমরা এখনও ছোটো ভাইদের খেলি, ছোটো ভাইদের সাথে বঙ্গবন্ধু স্টেডিয়াম আউটার মাঠে এখনও যদি বল করি, কেউ খেলতে ভিট করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। এখনও ওই এনার্জিটা আছে, আল্লাহ পাক রেখেছে। তো ওয়াসিম আকরামকে আমি যখন বললাম, ওয়াসিম আকরাম আমাকে বলল, খুব মানে ওর মনটাকে আমি জয় করলাম। কেন ওকে আমি খাওয়াই, ওকে আমি থাই স্যুপ, চিকেন স্যুপ এগুলো আমি নিজেই তা আমার হাত থেকে দিতাম। সৌরভ গাঙ্গুলি, যেহেতু আমরা শেষ মুভমেন্টের দিকে এসেছি, যারা আপনাদের আজকে ধৈর্য ধরে সহকারে আপনাদের অনুষ্ঠানটা দেখলো, তাদের সম্পর্কে যদি কিছু বলেন এবং কিভাবে ক্রীড়াঙ্গনে তারা যেন আসে অত্যন্ত দ্রুত গতিতে, এবং যেহেতু আপনারা বসে আছেন তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য যদি একটু বলেন। আচ্ছা, একটু আমি অ্যাড করতে চাই, আমাকে একটু সময় দেন। একাডেমি কাপ বলেছেন, জি জি জি, শেখ রাসেল স্পোর্টস একাডেমি আয়োজন করতে যাচ্ছে অনূর্ধ্ব 15। আমাদের একটা ভার্চুয়াল মিটিং হয়েছে কিছুদিনের ভিতরে। এখানে অনেক রাজনীতিবিদও রয়েছেন, ক্রীড়া সংগঠকও রয়েছেন। আপনি জানেন আমাদের শেখ রাসেল স্পোর্টস একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট, শেখ রাসেল রয়্যাল স্কুল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ ভাইয়া, আসিফ সাহেব, ভাইয়া বলি তাকে সম্মানিত করি। আমাদের প্রেসিডেন্ট শেখ রাসেল স্পোর্টস একাডেমির শেখ এই যে গুডম্যান, সফল সংগঠক, আমরা তার হাত ধরেই আমরা এই কাজ করে যাই। যে একটা ভাইয়া বলেছেন একাডেমি তৈরি করা বিজনেস নয়, রাইট। আমরা শেখ রাসেল স্পোর্টস একাডেমি বঙ্গবন্ধু আউটার মাঠে প্র্যাকটিস হয়, আপনিও কিন্তু দেখে আসছেন এখনই। আমরা কিন্তু একটা টাকাও ওখান থেকে কালেক্ট করি না, আমরা বিনা স্বার্থে আমাদের অর্জন দিয়ে, অল্প উপার্জন দিয়ে আমরা শেখ রাসেল কি ছোট বাচ্চা, তাকে মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের একজন, তাকে ভালোবেসে কিন্তু কাজ করছি আমরা। ইতিমধ্যে জানেন একটি স্টিলের বক্স কিন্তু বানিয়েছি ছাত্রদের জন্য, এবং কোচের লেভেলে যা লাগে আমরা আস্তে আস্তে কিনতেছি এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছি। এতিম যারা রয়েছে, তারা যারা ক্রিকেট ফুটবল খেলতে যায়, আমাদের ক্রিকেট একাডেমি রয়েছে, শেখ রাসেল ক্রিকেট একাডেমি, ওটারও আমি ফাউন্ডার মেম্বার, প্রতিষ্ঠাতা। আমরা চাই যারা এতিম তারা ক্রীড়াঙ্গনে আসুক, আমাদের কাছে বলুক, আমরা একটি বল দিতে চাই, একজোড়া বুট দিতে চাই, একটা ব্যাট দিতে চাই, একটা প্যাড দিতে চাই, একটা বল দিতে চাই। আমাদের ধারায় আমরা ভালো কাজ করে যেতে চাই। আসলে আপনি দেখেন পাইপলাইনে বহুত প্রতিভা রয়েছে, কিন্তু আসতে পারে না অর্থনীতির কারণে। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। একাডেমি কাপটা শীঘ্রই হবে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আমরা এটা উপহার দিতে চাই। এবং আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট মহোদয় শেখ রাসেল স্পোর্টস একাডেমির মাননীয় প্রধানমন্ত্রী ওদিন থাকবেন অনিয়ারে, ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সেরও কিছু প্রোগ্রাম রয়েছে, ছবি আঁকা কি বঙ্গবন্ধুর, শেখ রাসেলের ছবি আঁকা কি, মাননীয় প্রধানমন্ত্রী অনিয়ারে থাকবেন, সেখানে ভালো একটি প্রোগ্রাম হবে। ওইটার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, আমরা কাজে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ডিস্টার্ব করতে চাই না, পেতে চাই দর্শন যদি বাড়াতে হয়। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কাজ দিয়ে আমরা তার কাছে যেতে চাই, শেখ রাসেলকে ভালোবেসে। ধন্যবাদ আপনাকে। ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে চাই। আর যার কথা বলেছেন যে আমাদেরকে যারা দেখছেন আজকে দর্শক, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের এই যে ফেসবুক লাইভ আড্ডা ধরনের স্পোর্টসের মাধ্যমে দেখছেন, আজকে যার সাথে আমি বসেছি তার মাধ্যমে আজকে আমরা এসেছি, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের স্পোর্টসের পক্ষ থেকে আমার 9 স্টার যুব সংঘ স্পোর্টস, শেখ রাসেল স্পোর্টস একাডেমি, বাংলাদেশ ফুটবল সাপোর্টের পক্ষ থেকে ভাইয়াকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা দুই ভাইয়া ক্রীড়াঙ্গনে কাজ করে যেতে চাই, এবং আমাদের জন্য দোয়া করবেন, সুস্থতা কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, রাষ্ট্রের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমাদের সে ASM আক্তারুজ্জামান, সত্যিকার অর্থে এই ধরনের ব্যক্তিবর্গদেরকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য একটি ভাগ্যের ব্যাপার। আজকে সে সৌভাগ্যক্রমে ওনাকে পেয়েছি এবং ওনার বাড়িতে আমরা অবস্থান করছি। সময়দের সুধী মণ্ডলী, যাই হোক,
আখতারুজ্জামান স্যার, যেহেতু আমরা বলে থাকি প্রবীণদের প্রজ্ঞা এবং অভিজ্ঞতা কাজে লাগাতে হবে নবীনদের, আপনার বর্তমানের সময়ে সেই বিশেষ করে প্রবীণের কাতারে কিন্তু হাঁটছেন, এবং নবীনরা কেন আপনাদের সেই প্রজ্ঞা অভিজ্ঞতা কাজে লাগাবে? এটা সত্যি কথা। এক সময় যারা ছিলেন তারা কিন্তু এখন আর নেই। আমার মনে হয় ফুটবল ফেডারেশন এক সময় আমাদের রহিম ভাই ছিলেন সেক্রেটারি হিসেবে, তারপরে আরও বড় বড় সংগঠনে যারা ছিলেন তারা এখন অনেকেই নেই, অনেকে চলে গেছেন। কাজী রাজিবুদ্দিন আহমেদ চপলরা এখন খোখো ফেডারেশন শুরু করেছেন। সেই খোখো ফেডারেশনের যখন উনি চলে গেছেন খোখো ফেডারেশন থেকে আর্চারি কিন্তু ধীরে ধীরে অনেক উপরে উঠে গেছে। খোখো ফেডারেশনটা কিন্তু সেভাবে আর আগাইতে পারে নাই, কারণ সেই নবীনরা চপলের হাত ধরে সৃষ্টকে কাজে লাগাতে পারে নাই এবং তার সৃষ্টিকে করতে পারে নাই। কাজে এখানে একটা কথাই বলা বাহুল্য, যেটা হলো গিয়ে প্রবীণদের কাছ থেকে যারা নবীনরা আছে, শুধু সভাপতি এবং সহসভাপতি বা সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি থাকলেই হবে না। এদের থেকে যে কার্যনির্বাহী কমিটির যে সদস্যগুলো আছে যারা থাকবেন, তাদেরকে এদের থেকে শিখতে হবে ভবিষ্যতে। কারণ একজন লোক কখনো সে চিরস্থায়ী না, একসময় চলে যাবে, কিন্তু এই দেশটা থেকে যাবে। এই দেশটার জন্য হলো আমাদেরকে এই প্রবীণদেরকে থেকে শিক্ষা গ্রহণ করে নবীনরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে। এই কারণে দেখবেন যে যখনই কোনো কমিটি গঠন করা হয়, আমার ব্যক্তিগত অভিমত হলো গিয়া নবীন এবং প্রবীণের সমন্বয় একটা কমিটি গঠন করা হোক, দল গঠন করা হোক, বা অথবা খেলাও দল হোক বা দল যে কোনো দল হোক, সেভাবে করা হলে তখন দলটা কিন্তু আর সাফার হয় না। মানে আপনি বলতে চাচ্ছেন যুগ যতই নতুন হোক, পুরাতন অভিজ্ঞতা ছাড়া তা করা যায় না ভোগ। হ্যাঁ, তা সেটাই ঠিক। এবং আমাদেরকে কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তনের সাথে বিবর্তনও আনতে হবে। কারণ পরিবর্তন এবং বিবর্তন দুইটা কিন্তু পাশাপাশি নির্ভরশীল। আমি যদি শুধুমাত্র পরিবর্তন করি কিন্তু বিবর্তন না আনি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে প্রত্যেকটা সময়োপযোগী কাজ করতে হবে। এই সময়োপযোগী কাজ করার জন্য প্রবীণ এবং নবীনের সমন্বয় চেঞ্জ করতে হবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যেই সার্কুলারটা আবার আসতেছে, মানে আমি ব্যাংকার হিসাবে বলতেছি, কালকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 8টা সার্কুলার চলে আসতেছে। কিন্তু খেলার জগতেও কিন্তু তাই, প্রতিটা মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে যাচ্ছে। আগে যেরকম ক্রিকেটের যে রুলস ছিল একটু চেঞ্জ হয়ে একটা নতুন রুলস আসছে, বা ফুটবলও একটু নতুন রুলস আসতেছে। এই ক্ষেত্রেও আমাদের নবীনদের কিন্তু অগ্রাধিকার পাইতে হবে। ধন্যবাদ। যেহেতু একটা সময় আমরা কিন্তু খেলা দেখতাম বিটিভিতে, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেখানে অর্থনৈতিকভাবে এগিয়েছে এবং বিভিন্ন ধরনের কিন্তু গ্লোবালাইজেশনের যুগে আমরা অনলাইনে প্রবেশ করেছি এবং স্যাটেলাইট চ্যানেল সব অনেক সেখানে আছে, যেটা কিন্তু বহির্বিশ্বের সকলে কাজে লাগাচ্ছে। বাট বাংলাদেশে এখনও দেখা গেছে টি স্পোর্টসের উপরে ডিপেন্ড বা অন্যান্য বড় চ্যানেলের উপরে ডিপেন্ড। আপনাকে এই ধরনের স্পোর্টসের মতো চ্যানেলদেরকে সেখানে সুযোগ করে দিতে পারেন না? যেমন পাড়া মহল্লা থেকে যে জাগ্রত তৃণমূলের কথা বলেছেন আমাদের সেই বিশেষ করে এলিসক সাহেব, তৃণমূলটা হচ্ছে সত্য। আমাদের এই তৃণমূলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট চ্যানেলদেরকে কিন্তু সেখানে কিন্তু সুযোগ করে দেওয়া যায় না, যারা সেখান থেকে লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে সকলকে জানিয়ে দিবে আর্চারি কি, রিং বল কি, সে টার্গেট বল কি, এই ধরনের সুযোগ কি সেটা করে দেওয়া যায় না? অবশ্যই করে দেওয়া যায়। জি, এখানে একটা কথা বলা বাহুল্য, এখানেও কিন্তু একটা হয়ে গেছে আপনার, মানে এত চ্যানেল এসে গেছে যে এখন মানে কোন চ্যানেল কোনখানে, এত চ্যানেলের ভিতর মানে যখন সময়টা ছিল যখন 90 সাল, তখন ছিল মাত্র একটা মাত্র চ্যানেল, বিটিভির কাল। আর আজকে দেখেন বিটিভির কাল হয়ে এত চ্যানেল, কোন চ্যানেল কোনখানে সেটা দেখা যখন মনে রাখা এখন খেলা দেখেছিলাম বিটিভি। আমার এখন একটু মনে পড়ে যে বিটিভি দেখে নাটক ছিল তখন বলতো বউবেরি। আমি তখন কোনো একটা কারণে সিলেটে গিয়েছিলাম, আমি ঢাকা শহর আসে দেখি যে তখন তো অনেক একসাথে পিরিয়ডে অনেক হরতাল হতো। তখন আসে আমি দেখি যে ঢাকা শহর শূন্য। আমি কেন শূন্য, কেন কোনো হরতাল কিনা, পরে শুনলাম যে না, সে বউবেরি শেষ পর্ব উমার মধ্যে সেই বাকের বাড়ির কথা বলতেছে। কিন্তু আজকে এত চ্যানেলের ভিতরে কোন চ্যানেল কোনখানে সেটা মনে রাখাও বড় দায়। এই জন্যই আসলে কিন্তু একটা নীতিমালা করা উচিত মানে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে। যেমন একটা চ্যানেলের কথাই না বললেই নয়, মাঠে যখনই ঢুকি
তখনই ভাই আপনার একটা ইন্টারভিউ নিব, আমাকে কিছু চা পানি খাওয়াই দেন। এগুলা হলুদ সাংবাদিকতা আসলে কিন্তু বন্ধ করা উচিত। ধন্যবাদ স্যার। যেহেতু আপনি শুধু নট অনলি দ্য স্পোর্টস সাইড বাট অলসো দ্য আমাদের দেখা গিয়েছে সাংস্কৃতিক যে সাইডটা, সেই সাইডটাও কিন্তু আপনার পদার্পণ চমৎকার। সেটাকে আমরা বলতে নাট্য জগৎ, সেই জগতে প্রবেশ করেছেন, সেই জগতে কতটুকু আপনার অর্জন করতে সক্ষম হয়েছেন এবং অনেক নাটক আপনি সেখানে কিন্তু মঞ্চায়িত করেছেন, অনেক নাটকের সেখানে কিন্তু প্রযোজক ছিলেন এবং সেখানে নিজে অভিনয় করেছেন। কীরকম লেগেছে ওই জগৎটাও? আসলে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন একটা নাট্য দল ছিল আমার, আমি নিজে প্রতিষ্ঠাতার মতো ছিলাম, দৃষ্টিবাদ নাট্য সম্প্রদায়। আচ্ছা আচ্ছা। সেখান থেকেই কিন্তু আসলে আমার এই নাটক জগতে পদার্পণ। তারপরে আস্তে আস্তে আমার প্রথম নাটকে কিন্তু বিটিভিতে যায়, বিটিভিতে যায়। সেটা ছিল ধারাবাহিক নাটক নজরুল কুরেশির ফেসবুকের প্রেম কাহিনী। এরপর ধারাবাহিক করতে করতে আমি যেহেতু একজন ব্যাংকার, একজন স্পোর্টস অর্গানাইজার, একজন সমময় ব্যক্তি হিসেবে কাজ করতেছি, কাজে অতটা মনোযোগী না হয়ে আমি কিন্তু শুধুমাত্র বিশেষ বিশেষ দিবসে নাটকগুলো করি। যেমন ভালোবাসা দিবস, স্পেশাল ডে, তারপর ঈদের নাটক, তারপরে এই যে ইয়ার নাটক, এই যে আপনার ওই মুক্তিযুদ্ধের নাটক, এই বিশেষ বিশেষ যেগুলো শিক্ষামূলক কিছু আসবে, শুধু মানে সুরসুরি দেওয়ার জন্য নাটক করি না। ধন্যবাদ। শুধু সুরসুরি দেওয়ার জন্য নাটক করি না, আমি কিছু শিক্ষামূলক দেওয়ার জন্যই কিন্তু নাটক করি। জি জি জি, ধন্যবাদ স্যার। তারপরও দেখা গিয়েছেন এত কিছুর মধ্যে সময় দিয়েও পরিবারের মধ্যে চমৎকার সময় দেন। পরিবার সম্পর্কে যদি একটু তুলে ধরেন। আমার এক স্ত্রী আছেন, সে এক সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মরত ছিলেন, এখন বর্তমানে সে গৃহিণী। আমার একটা মেয়ে আছেন, সে একমাত্র কন্যা সন্তান এবং আমাদের ভাবি, সে ডাক্তারি পড়তেছে, এমবিবিএস থার্ড ইয়ারে পড়তেছে হলি ফ্যামিলিতে। আর এই তো আমার পরিবার, আর আমার 3 জনের সংসার। আমরা এখনো রাত্রেবেলায় মানে একসাথে ডিনার করি, মনে হয় যে এটাই আমাদের মানে একটা মিটিং বা বোর্ড মিটিং। দিন শেষে যেরকম আমরা অফিসে যে কাজ শেষ করে এসে মিটিংয়ে বসি, তো এই ভাত খাওয়ার টেবিলে বসে আমাদের সাংসারিক আলাপ হয়, মনে হয় যে এটাই আমাদের বোর্ড মিটিং। বিশেষ করে নাট্য জগৎ এবং ক্রীড়া জগৎ, দুটি জগতে আপনি কিন্তু সেখানে জগতের মালা আমরা বলে থাকি, সে মালা আপনি পড়েছেন অগণিত। এবং সেখানে ভাবির কতটুকু প্রেরণা ছিল এবং সন্তানের কতটুকু ছিল? অসম্ভব রকম। আমি যখন নির্বাচন করি, বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন করি, আইডল স্কুল ইলেকশন করলাম, বা আপনার ডাকসু নির্বাচন, বা অথবা আশার নির্বাচন, বা পরিচয় অ্যাসোসিয়েশন নির্বাচন, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ওয়াইফের স্বতঃস্ফূর্ত সাপোর্ট ছিল। এবং দেখা গেছে যে আমার স্ত্রী সবাইকে মানে বিতরণ করতেছে, আমার স্ত্রী সবাইকে ফোন করে আমাকে ভোট দেওয়ার জন্য মানে বিভিন্ন ক্ষেত্রে মানে ইয়ে করতেছেন, মানুষ উপলব্ধ করতেছেন যে ওকে ভোট দিলে অন্তত অ্যাটলিস্ট আপনারা সার্ভিসটা ভালো পাবেন। যে কারণে দেখা যাচ্ছে যে আমি যখনই যে ইলেকশন করেছি, তখনই সেই ইলেকশনে আমার কোনো কম্পিটিটর ছিল না। আর সবসময় কথা আমার সততা ছিল। সততাই আমার আসল মূল মন্ত্র, সততাই আমার মানে পুঁজি, সততাই আমার মানে আপনি বলছেন প্রেমী হচ্ছে সাধনার মূল চাবি কাঠি, সে প্রেম বিনা হওয়া যায় না খাঁটি, সম্মুখে অগ্রসর হওয়া যায় না হাঁটি। 24 বছর পারিয়ে পের করে 25টা বছরে অনেক চড়াই উত্তরে পেরিয়ে আমার বউ, যার নাম বিলু, সে আমার এখনো পাশে আছে। এখন আমার সুখে আমার দুঃখে সে আমার মানে সবসময়। আপনি কি বলবেন উনি প্রেরণার চাবিকাঠি? অবশ্যই উনি আমার প্রেরণার চাবিকাঠি। এবং ওনার মানে আমি বলতে কি বলি যে আমার চেয়ে উনি অনেক ভালো মানুষ, আমার চেয়ে উনি অনেক ভালো। ধন্যবাদ। যেহেতু আমরা সকল সময় ক্রীড়া মনের যে যারাই ক্রীড়াতে প্রবেশ করে তাদের মনটা অনেক ব্রড মাইন্ডে আমরা পেয়ে থাকি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা শেষ মোমেন্টে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা, সৎভাবে জীবনযাপন করতে হবে, সততার সাথে পথ চলতে হবে। তাহলে জীবনে আজকে আমার একজন গুরু বলেছিলেন যে মাঠে কামড়ে পড়ে থাকো, সফলতা একদিন আসবে। মেসি সফলতা পাইতে অনেক দেরি হয়েছে,
প্রথমে কিন্তু মেসিকে আমরা সবাই বকাবকি করতাম যে গোল পায় না কেন, গোল পায় না কেন, আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হয় না। তারপরে দেখা যাচ্ছে যে সফলতা কিন্তু সে এক সময় বিদেশি দল কোনটার সাপোর্ট করে থাকে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ধন্যবাদ। আমাদের আরেক ব্রাজিল, দ্বৈরথ আমরা উপস্থিত হয়েছি। যেহেতু পৃথিবী, জি জি, পৃথিবী মানে হচ্ছে দুইটা, হ্যাঁ, পৃথিবী মানে হচ্ছে খেলা হওয়া মানে আবাহনী। ধন্যবাদ, ধন্যবাদ। একটা জায়গায় দেশীয়ভাবে মিল আছে, বিদেশিভাবে সেখানে একটু পার্থক্য আছে। ধন্যবাদ। ক্রিকেটে জানতে চাই আপনাদের মাধ্যমে, ক্রিকেটে কোন দল সাপোর্ট করেন? ক্রিকেটে আমি আবাহনী সাপোর্ট করি। আবাহনী, আচ্ছা, আমিও আবাহনী। জি, ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ভাবে যদি বলেন? ইন্টারন্যাশনাল ভাবে ক্রিকেটে না ফুটবল, ক্রিকেটে আমি ইন্টারন্যাশনালভাবে এখন বর্তমানে যদি আমার দেশ বাংলাদেশ, আমি বাংলাদেশকে সাপোর্ট করি, কারণ আমি লাল সবুজের ভক্ত। লাল নেক্সট টাইম আমি কোনো যখন বাংলাদেশ আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট না হচ্ছে তখন আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম। আমি হয়তো আমার মতামতটা বলি, আমি পাকিস্তানকে ফলো করতাম, মহসিন আজমের ভক্ত ছিলাম। ওই থেকে আমি এখন প্রথমে আমার দেশ, আগের ফার্স্ট টাইম বলতেছি পাকিস্তান, আর লাস্ট টাইম এখন আমার বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আমার বাংলাদেশ ক্রিকেট দল। আমি প্রথমে তো বাংলাদেশ, এখন পরে আমি পাকিস্তান সাপোর্ট। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বলতে বলতে আমরা শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি। যেহেতু আমরা বলে থাকি উই হ্যাভ কাম টু দ্য লাস্ট অফ দ্য এনি টাইম উইল বি হুইসেল দ্য রেফারি, আমরা বলে থাকি। যাই হোক, আমাদের সেখানে রেফারি নেই, আমাদের রেফারি হচ্ছে যে তোয়াসিন আহমেদ, সকল সময় কাজ করে থাকেন। এবং বিশেষ করে এই সমস্ত গল্প শেষ করা যাবে না, সময়টা যেহেতু অল্প। আরও একটি সময় আমরা আবারও ওনাদেরকে নিয়ে আসবো আমাদের সেই গল্পগুলি শোনার জন্য। যেহেতু এত অ্যাচিভমেন্ট, এত অর্জন ওনাদের, সেই অর্জনগুলি আমাদের সেই 1 ঘন্টা লাইভ প্রোগ্রামে শেষ করা অসম্ভব। ইতিমধ্যে হয়তো আমাদের সেই 1 ঘন্টা পেরিয়েও গিয়েছে। যেহেতু যখনই কথা শুরু করি মনে হচ্ছে যেন 15-20 মিনিটে অনেক কথা বলে ফেলবো, কিন্তু বলতে পারি না। ইতিমধ্যেই কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের মতন চলে এসেছে, 30 মিনিট চলে এসেছে। আমাদের সে তোয়াসিন হাসান আমাদের সংকেত দিয়েছেন। যাই হোক, আমরা সেই সংকেতের অপেক্ষাও ছিলাম, সেটা আমরা ইতিমধ্যে পাড়ি দিয়ে এসেছি। 2জন অতিথি আমাদের মাঝে পেয়েছি। একজন আমাদের সেই জাতীয় পর্যায়ের লোক, যারা এই ধরনের জাতীয় পর্যায়ের লোকদেরকে আমাদের ধনিস প্রতিষ্ঠানে আনতে পেরে সত্যিকার তা আমরাও গর্ববোধ করছি। গত একটি সপ্তাহ যাবৎ আমরা কিন্তু সকল জাতীয় পর্যায়ের লোকদেরকে নিয়ে আসি। বিশেষ করে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের যে সাঁতারের যে কারখানা, সেই বিশেষ করে গর্বের সমিতিতে ভরপুর সেই এলাকাটি হচ্ছে কাশীপুর। সেই কাশীপুরের অগণিত আমাদের সেই জাতীয় সাঁতারদেরকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদের ভলিবল, হ্যান্ডবল এবং বাস্কেটবল সে বর্ষা নিক্ষেপের আখিরুল নেশা আখিকে আনতে সক্ষম হয়েছি। আরও আমাদের জাতীয় পর্যায়ের লোক, আমাদের সেই SM আখতারুজ্জামান, ওনাকে আনতে সক্ষম হয়েছি। পাশে আছেন আমাদের আগামী দিনের পথ চলার যে সঙ্গী, সেই সালাউদ্দিন সঙ্গী, তারাও জাতীয় পর্যায়ে উঠে আসবেন, সে আশা ব্যক্ত করছি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা আশা করছি বাংলাদেশের পরতে সকল অঞ্চলে ধরনের স্পোর্টস ছুটে যাবে আপনাদের ক্রীড়াঙ্গনকে সেখানে সজীবতা আনার জন্য। যেহেতু লাল সবুজ, ওনারাকে বলেছেন লাল সবুজের পতাকা, সেখানে কিন্তু আমাদের সেই পতাকা ধারণ করে আছে সবুজ এবং লাল, আপনার আমার অন্তরে থাকবে চিরকাল। এনে দিয়েছে আমাদের সেই একটি পতাকা, যে পতাকাটি হচ্ছে সেটা বলেছি, এবং এনে দিয়েছে একটি ভূখণ্ড, প্রতিপক্ষ করে লণ্ডভণ্ড, এনে দিয়েছে একটি মানচিত্র, যেটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র। সেই পবিত্র মানচিত্র নিয়ে আমরা সকল সময় এগিয়ে যাব বাংলাদেশের সকল স্থানে, সে আশা ব্যক্ত করছে আজকে। এবং সকলকে জানাচ্ছি শুভরাত্রি, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।